আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ঈদ পরবর্তী ক্লাসে। আশা করছি ঈদ সবার ভালোই কাটলো এবং পরিবারের সাথেই কাটলো এবং সবকিছু মিলিয়ে একটা ফ্যান্টাস্টিক ঈদ। যদিও আপনাদেরকে খুব বেশি সময় দিতে পারিনি, বন্ধ দিতে পারিনি, অফ রাখতে পারিনি। আমরা সারাদিন তো আমাদের মতো করে যার যার মতো করে ঘোরাঘুরি করলাম। এখন আমরা একটু পড়াশোনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথমেই যেহেতু আমি, সবাই কেমন আছেন জিজ্ঞেস করছেন, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। তবে ঈদের আপনাদের ক্লাস নেওয়ার পর থেকে, হ্যাঁ আপনাদের ক্লাস নিলাম মনে হয় ঈদের আগের দিন, মনে হয় খুব সম্ভবত ঈদের আগের দিন ক্লাস নিলাম। তো আপনাদের ক্লাস নেওয়ার পরে রাত 12টা 12:30টার দিকে একটু অসুস্থ হয়ে গেছিলাম আমি শারীরিকভাবে। অসুস্থ মানে মোটামুটি ভালো ধরনের অসুস্থ ছিলাম। তো নামাজ টামাজ পরে সারাদিন একটু হালকা ট্রিটমেন্ট নিলাম এবং সারাদিন ঘুমাইলাম। ঈদের দিন ভালো ঘুম হয়েছে। এখন আলহামদুলিল্লাহ সুস্থতা বোধ করছি। ঈদ মোবারক সবাইকে, আবারও ঈদ মোবারক জানাচ্ছি। এখন সম্পূর্ণই ভালো আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। একটু সমস্যা ছিল শারীরিকভাবে, সবকিছু মিলে এখন ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এবং আশা করছি যে আপনার ফ্যামিলির সবাই ভালো আছে। প্রকৃতপক্ষে আমি যাদেরকে নিয়ে কাজ করি, বিশেষ করে আপনারা যাদের চাকরি নেই, বাজারে চাকরি প্রত্যাশী বা অনেক দিন ধরেই চাকরির জন্য চেষ্টা করছি, প্রকৃতপক্ষে তাদের আসলে খুব শান্তিতে ঈদ করা যায় না। এখন শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। তো সুতরাং আমরা যারা চাকরি, মানে আমি আপনাদেরকে নিয়ে যেহেতু কাজ করি, তো সুতরাং এই সময়টাতে আসলে আমাদের ঈদ খুব বেশি আমাদের ঈদে না। এমনিতেই আমাদের বয়স হয়ে গেছে, যারা আমরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি তাদের ক্ষেত্রে ওইভাবে ঈদটাই ওইভাবে নাড়া দেয় না। হ্যাঁ, বাস্তবিক অর্থে ছোটবেলার যে আনন্দ উন্মাদনা, ওইভাবে এখন আর আনন্দ পসিবল না। কারণ আপনি স্বভাবতই বড় হয়ে যাচ্ছে, আমরা, আমাদের কাঁধে দায়িত্ব আসছে। তবে এখন আবার পূর্ণাঙ্গভাবে হয়তোবা ঈদের আরেকটা আমেজ পাওয়া যায়। আপনার উপর যে দায়িত্ব আছে, ধরেন আপনার চাকরি হলো, আপনি সবাইকে যার যে চাহিদা আছে এতটুকু ফুলফিল যদি করতে পারেন, বাবা মার জন্য যদি কিছু একটা করা যায়, তখন আবার আরেক ধরনের আনন্দ লাগে। হ্যাঁ, কিছু মানুষের জন্য যদি কিছু করা যায়, আমার মানে মাঝে মাঝে খুব কষ্ট হয়। যেমন আমি ঈদের দিন একটু বের হয়েছিলাম রাস্তায়, যে ওদের সাথে একটু সময় কাটানোর জন্য। দেখলাম যে আমার মায়ের বয়সী অনেক মানুষ, জানেন, বোরকা পরে পর্দা মেনটেন করে মানে টাকা উঠাচ্ছে। আমার ছোট, এত ছোট ভাই নেই, মানে একদম ছোট ছোট 7-8 বছরের ছেলে মেয়ে। তো এইটা আপনার একটা স্টেজ, আপনি এখন এই স্টেজের প্রায় কাছাকাছি। হ্যাঁ, আমি এই স্টেজ পার করছি। আপনারা হয়তো অনেকেই কাছাকাছি আছেন বা এই স্টেজেই আছেন অনেকেই, যে এখন আর ওই ছোটবেলার ওই আনন্দ আর পাওয়া যাবে না। এখন আনন্দটা হবে দায়িত্ব পালনের মাধ্যমে। বাবাকে যদি খুব ভালোভাবে কিছু দিতে পারেন, বাবার মুখে হাসি ফোটাতে পারেন, বাবা মাকে দিলে খুশি হবে বিষয়টা এরকম না, না দিলে যাওয়া খুশি হবে বিষয়টা এরকম না, কিন্তু সন্তানের উপর একটা দায়িত্ব বর্তায়। এই জন্য আমরা যারা চাকরি পরীক্ষার্থী, আপনারা যারা আছেন বা আমি যাদেরকে নিয়ে কাজ করি, তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলি, অনেকেই SMS দিছিলেন, যে ফোনও দিছিলেন যে ভাই আজকের ক্লাসটা কি অফ রাখা যায় না। আমার কাছে, আমি ওদেরকে বোঝানোর পরে মনে হলো যে ওরা ভালোই বুঝতে পারছে আলহামদুলিল্লাহ, বুঝতে পারলাম। তা আমরা আবার পুরাদমে পড়াশোনা, আজকে সম্পূর্ণরূপে পড়াশোনা করছেন কিনা জানি না, তবে আগামীকাল থেকে যেন আবার
সম্পূর্ণরূপে পড়াশোনায় আপনারা ফিরে যান, এটা আমার প্রত্যাশা থাকবে। হ্যাঁ, যাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে যে আলহামদুলিল্লাহ ওরা ক্লাস না করলে ভালো লাগে না, আচ্ছা এটা আপনাদের প্রতি আমার প্রতি দয়া আপনাদের। আমরা পড়াশোনা করব আজকে। এখন যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো আমরা একটু মনোযোগ দিয়ে দিই, আমরা অন্যান্য কথাবার্তা বাদ দিই। আজকে যতটুকু পড়াশোনা করছেন মাফ, হ্যাঁ আজকের জন্য সবকিছু ঠিকঠাক আছে। আগামীকাল সকাল থেকে যেন আবার পুরোদমে একদম পুরোদস্তর পড়াশোনা শুরু হয়ে যাক। হ্যাঁ, এবং যেহেতু খুব কম্পিটিশন অনেক বেশি, সুতরাং এই জায়গাটাই আসলে হেলাফেলা করলে চলবে না বাস্তবের দিকে, স্বাভাবিকভাবে। সুতরাং এই জন্য আমরা একটু খেয়াল রাখবো। আপনারা এমনিতেই খুব সচেতন মানুষ, আমি মাঝে মাঝে একটু সচেতন করে দিই আর কি আমার আপনাদের পক্ষ থেকে। বোঝাতে পারলাম? আমরা যে লেকচার শিটটা এখন আলোচনা করব, আমাদের একসাথে আমরা 4টা লেকচার শিট নিয়ে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে আমরা লেকচার শিটগুলো যখন পড়বো তখন ঘাবড়ায় যাব, ঠিকঠাক কমপ্লিট করতে পারবো না। প্রথমে আছে জেন্ডার 6 নম্বরে, তাই তো? জেন্ডার প্রথমে কি আছে বলেন তো? জেন্ডার বা লিঙ্গ, এটা হচ্ছে আমাদের একটা লেকচার শিট 6 নাম্বার। 7 নম্বরে আছে হচ্ছে নাম্বার, NUMBER নাম্বার। 8 নম্বরে হচ্ছে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আর 9 নম্বরে আছে আমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এই টোটাল 6 থেকে 9 পর্যন্ত, 6, 7, 8, 9 এই 4টা লেকচার শিট থেকে আমরা একসাথে একটু লিখবো। তার মানে আমরা 6 নম্বরে আছে জেন্ডার, 7 নম্বরে হবে নাম্বার, 8 নম্বরে হবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, 9 নম্বরে হবে আমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। কোন লেকচারের কোন জিনিসগুলো আছে এটা আমরা একটু আলোচনা করব। এবং এই 6, 7, 8, 9 এই একটা লেকচার আসলে আমার পড়ানোর কিছু নেই, সবগুলো আপনাদেরই পড়তে হয়। এখানে আসলে আমার কোনো কৃতিত্ব নেই বা আমি খুব পড়াবো বিষয়টা এরকম না। আমি প্রত্যেক ব্যাচে এই 4টা লেকচার একটা ক্লাসে শেষ করে থাকি, কারণ এখানে আমার কোনো কিছু করার নেই। আর সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমাদের কিছু একটা কাজ করে থাকি, যেমন কোনো লেকচার শিটে কোনো নিয়ম দেয়া নেই। আমাদের যত গ্রামারের লেকচার শিট আছে কোনো লেকচার শিটে কোনো নিয়ম দেয়া নেই, কিন্তু আমাদের এই 6 থেকে শুরু করে 6 থেকে 9 পর্যন্ত এই 4টা লেকচার শিটে আমাদের পূর্ণাঙ্গ নিয়ম দেওয়া আছে, কারণ এটা অনেকটা মুখস্থ টাইপের। আমি আশা করি বুঝাতে পারলাম। তার মানে এই 4টা লেকচার শিট সম্পর্কে আমাদের কি জানতে হবে এটা আমরা একটু লিখবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা লিখবো 6 থেকে 9 পর্যন্ত লেকচার শিট থেকে অবশ্যই 4 থেকে 5টা প্রশ্ন আসবে। আপনি 3 থেকে শুরু করবেন, 3/4 অথবা 5টা প্রশ্ন আসবে। আমি একটু বলে দিব যে মানে কোন জায়গা থেকে কোনটা সাধারণত প্রশ্ন হয়ে থাকে, এটা একটু আলোচনা করে দেব। 1 নাম্বার পয়েন্ট আপনার এটা হবে। লেকচার শিট 6 থেকে 9 পর্যন্ত লেকচার শিট থেকে অবশ্যই 3টা প্রশ্ন অথবা 4টা প্রশ্ন অথবা 5টা প্রশ্ন হয়েই থাকে, এটা সবসময় হয়ে থাকে। আচ্ছা, এইবার আমরা একটু দেখব 2 নাম্বার পয়েন্ট লিখব যে জেন্ডার ও নাম্বার থেকে BCS প্রিলিতে 2 মার্ক থাকবে। জেন্ডার ও নাম্বার থেকে BCS প্রিলিতে 2 মার্ক থাকবে, এটা অবশ্যই। তবে প্রাইমারিতে সাধারণত একটি প্রশ্ন থাকে। এই প্রশ্ন বিশ্লেষণটা যখন আপনি করে ফেলবেন তখন আপনার দেখবেন অনেক ইজি হয়ে যাবে, কারণ এইখানে অনেকেই আছেন যারা আপনার এই BCS পরীক্ষার্থী হয় আর পাবেন না অথবা দিবেন না, অনেকেই আছেন। তো সুতরাং সবার জন্য যেন সুবিধা হয়, আমরা বলেছি
6 থেকে 9 পর্যন্ত লেকচার শিট থেকে অবশ্যই 3টা 4টা অথবা 5টা প্রশ্ন থাকবে। জেন্ডার ও নাম্বার থেকে বিসিএস এর একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বিসিএস প্রিলিতে 2 নাম্বার থাকবে। তবে প্রাইমারিতে সাধারণত একটা প্রশ্ন থাকে, এখান থেকে কম থাকে। সাধারণত প্রাইমারিতে একটা প্রশ্ন থাকে, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট আমরা একটু লেখার চেষ্টা করব। 3 নাম্বার পয়েন্ট একটু লেখার চেষ্টা করব। 3 নাম্বার পয়েন্ট লিখবেন, তিন নাম্বার পয়েন্ট, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ও ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে সব জায়গায় সমান গুরুত্ব সহকারে দেখতে হয়। অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এবং ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে বিশেষ করে এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে আমাদের প্রাইমারিতে 2টা বা 3টা কোনো ক্ষেত্রে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এরকম পর্যায়ে থাকে। তো দেখবেন কোনো পর্যায়ে এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে 2 থেকে 3টা প্রশ্ন দিয়ে দিচ্ছে। যদি টোটাল 800, আপনাদের গাইডলাইন ক্লাসে আমি দেখাইছিলাম যে 2022 সালের একটা মানে 4টা ধাপের পরীক্ষা হতো না 3টা ধাপের পরীক্ষা হয়েছিল। একটা ধাপে পার্টস অফ স্পিচ থেকে টোটাল 8টা প্রশ্ন ছিল। যদি 8টা প্রশ্ন থাকে তাহলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে দেখবেন 2 থেকে 3টা প্রশ্ন রয়ে গেছে, আর আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন আছে। এবং বিসিএস প্রিলিতেও এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে, আর অন্যান্য পরীক্ষাতে থাকেই। তার মানে আমাদের এই কাজগুলো, আপনাদের কাজ বেশি, আমার কাজ কম, কিন্তু প্রচুর প্রশ্ন হয়। এখানে বোঝানোর তেমন কিছু নেই। আমরা এই 3টা পয়েন্ট মাথায় রাখবো, যারা এখানে প্রস্তুতি নিচ্ছি তারা এই 3টা পয়েন্ট মাথায় রাখবো। ওকে, আচ্ছা চলুন আমরা আলোচনা যাই। বলছে জেন্ডার, বাংলা ব্যাকরণে পড়ছেন না? বাংলা ব্যাকরণে লিঙ্গ পড়ছেন না? লিঙ্গ মনে পড়ছেন না? লিঙ্গ কত প্রকার বাংলা ব্যাকরণে? ওই বাংলা ব্যাকরণে যেই লিঙ্গ পড়ছেন ওইটার নাম ইংলিশে ব্যাকরণ হচ্ছে আপনার জেন্ডার। সুতরাং নতুন কোনো কিছু আবিষ্কৃত হয় নাই। আমাদের কি পড়ছিলাম? পুরুষবাচক, স্ত্রীবাচক, তারপরে বস্তুবাচক, আর হচ্ছে উভয় লিঙ্গবাচক, এরকম পড়ছিলাম না? এক্স্যাক্টলি। আমরা লিঙ্গটাকে কত প্রকার পড়ছিলাম? বাংলায় 4 প্রকার, তো ইংরেজি তো লিঙ্গ 4 প্রকার, একই জিনিস, জাস্ট ওটা বাংলা ওটা ইংলিশ। দেখেন, তার মানে আমাদের জেন্ডারটাকে আমরা 4 ভাগে ভাগ করছি। একটা ফেমিনিন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, আর এটা হচ্ছে কমন জেন্ডার। এটা আমরা একটু দেখার চেষ্টা করবো কোনটা কি। তো জেন্ডার পরিবর্তনের জন্য কি করা আসবে একটু দেখেন কি মনোযোগ দিয়ে রাখতে হবে। বেসিক কনসেপ্ট অফ জেন্ডার, জেন্ডারের প্রকারভেদ, তাহলে 4 প্রকার। এটা কখনো প্রশ্ন হয়ে থাকে, খুবই ছোটখাটো 14তম গ্রেড 15তম গ্রেডে, যে জেন্ডার মূলত কত প্রকার। ম্যাসকুলিন জেন্ডার, পুরুষবাচক শব্দ, তার মানে এমন কিছু শব্দ আছে যেটা দিয়ে আসলে পুরুষকে বোঝায়। এমন কিছু শব্দ আছে যা দিয়ে কাকে বোঝায়? পুরুষকে বোঝায়। আচ্ছা, এরপরে কি আছে বলেন তো? ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার এমন কিছু শব্দ আছে যেটাকে আমাদের কি বলা হয় বলেন তো? স্ত্রীকে বোঝায়, স্ত্রীবাচকে। যেমন আমি যদি বলি যেমন বাবা, আমি যদি বলি বাবা, তা বাবা বলতে অবশ্যই কোনো পুরুষ মহিলাকে বোঝাবে না, অবশ্যই পুরুষকে বোঝাবে। আমি যদি বলি মা বলতে অবশ্যই কোনো কাকে বোঝাবে না? পুরুষকে বোঝাবে না, মহিলাকে বোঝাবে। এইটাই, জাস্ট, আর কিছু না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি বলি যে কমন জেন্ডার, ডুয়াল জেন্ডার অথবা নিউট্রাল জেন্ডার, এটা খুব ভালো করে দেখতে হবে। কমন জেন্ডার এর নাম হচ্ছে ডুয়াল, আর একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে নিউটার। দেখেন এটার ভিতরে একটা ঝামেলা হবে। এটা হচ্ছে নিউটার আর হচ্ছে নিউট্রাল। কমন জেন্ডার কি? উভয় লিঙ্গ। যেমন আমি আপনাকে যদি বলি যেমন চিলড্রেন, বলেন তো চিলড্রেন কোন লিঙ্গ? চিলড্রেন এই শব্দটা দেখে আপনার কি বোঝা যায় যে এটা ছেলে নাকি মেয়ে? চিলড্রেন বলতে চিলড্রেনের ভিতরে ছেলেও থাকতে পারে অথবা মেয়েও থাকতে পারে। তার মানে চিলড্রেন দুইটি হতে পারে, পুরুষও হতে পারে, মেয়েও হতে পারে, মহিলা হতে পারে। এরকম ভাবে আমরা এক্সাম্পল দিব যে কিরকম মানে কমন নাউন কোনগুলাকে, কমন জেন্ডার কোনগুলাকে বলা হয়। কমন জেন্ডারের অপর নাম ডুয়াল জেন্ডার অথবা নিউট্রাল জেন্ডার।
আর হচ্ছে নিউটার জেন্ডার, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে নিউটার জেন্ডার, কিপলিঙ্গ, যেটা মূলত বস্তুবাচকে বস্তুকে বোঝায়। তা আমরা এই বিস্তারিত একটু আলোচনা দেখার চেষ্টা করি। 1 নাম্বার নিয়ম দেখেন, এখানে একদম ঠাড়া মুখস্থ করতে হয়, কিচ্ছু করার নাই এখানে। যেমন দুই একটা একটু দেখি, যেমন ব্যাচেলর একটু দেখেন। ব্যাচেলর, যেমন ব্যাচেলর মানে কি বলেন তো? অবিবাহিত পুরুষ। ব্যাচেলর মানে কি বলেন তো? যখন যদি আপনি বলেন যে ব্যাচেলর, ব্যাচেলর বলতে অবশ্যই মহিলাকে বোঝানো যাবে না। ব্যাচেলর বলতে কি এমন পুরুষ যে বিবাহ করেনি। আর এর মেইড অথবা কি বলেন তো স্পিনস্টার। স্পিনস্টার মানে হচ্ছে যদি আপনি কি বলেন যে আর ইউ স্পিনস্টার, অবশ্যই আপনি কোনো মহিলাকে বোঝাচ্ছেন, যে মহিলা বা যেই মেয়ে এখনো বিয়ে করেনি। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের কি বলেন তো, যেমন বউ, শুকর। এরপরে এর মানে স্ত্রীবাচক কি বলেন তো? ডু। এইরকম ভাবে একটু দেখবেন। এরপরে আমাদের আরো দু একটা যদি একটু দেখি, যেমন ড্রেক, পাতিহাঁস। তাহলে পাতিহাঁসি কি? ডাক, পাতিহাঁস। আচ্ছা, ডগ দেখেন, ডগ, ডগ মানে কি বলেন তো? ডগ, কুকুর। আর এর কুকুরি, স্ত্রী কুকুর একে কি বলা হয়? বিচ। যেমন ড্রোন, ড্রোন মানে পুরুষ মৌমাছি, এর স্ত্রীবাচকটা কি বলেন তো? ভি। আপনারা জানেন অনেকে। এরপরে আমাদের কি বলেন? ফক্স, ফক্স, ফক্স হচ্ছে কি বলেন তো? খেক শিয়াল। তো খেক শিয়ালই কি বলেন তো? বিগজেন। এইরকম ভাবে আমাদের একটু দেখতে হবে। যেমন মিলথার মাস এর প্লোরাল। এরপরে আমাদের এখানে একটু দেখতে চাই, এখানে আরো কিছু আছে মনে হয়। এই পাশে দেখেন, তো জেন্টেলম্যান, জেন্টেলম্যান এর মানে পুরুষকে বোঝায়, ভদ্রলোক। আর লেডি অথবা জেন্টেল উইম্যান, জেন্টেল উইম্যান। এই যে দেখেন, বয়, বালক অথবা লেট, বালক। বালিকা ইংরেজি হচ্ছে গার্ল, এটা আমরা জানি। লেসটা আমরা নতুন করে শিখবো। বোঝাতে পারলাম? যেমন ডন, মহাশয়। আর এসটি বাচক কি? ডোনা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু দেখাই, আরো যদি একটু দেখাই, যেমন উইজার্ড, জাদুকর। দেখেন খুব ভালো করে, উইজার্ড, জাদুকর, উইচ, জাদুকর। এরপরে আছে আমাদের কি? বয় স্কাউট, প্রতিবালক। এরপরে কি আছে? গার্ল গাইড। আমি বোঝাতে পারলাম? তার মানে স্ত্রীবাচক, পুরুষবাচক, এটা যেটা করতে হবে আপনাদের একটা রাখবো। এই 4টা লেকচার আমি একদিনে পড়ায় ফেলবো। অনেকে ভাবতেছেন একদিনে পড়ায় ফেললে তার মানে পরের সপ্তাহে মনে পরীক্ষা নিয়ে নিবে। বিষয়টা এরকম না। এই 4টা লেকচারের পরীক্ষা হবে আমাদের মানে 4 সপ্তাহে অথবা 3 সপ্তাহে। 4টা লেকচারের পরীক্ষা হবে 3 সপ্তাহে। তার মানে আপনার কাজ হচ্ছে, এখানে বাংলা সহ দেয়া আছে। যেমন ব্যাচেলার, ব্যাচেলার অবিবাহিত পুরুষ, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে মেইড অথবা স্পিনস্টার। এটা আপনাকে মুখস্থ করতে হবে, এটা শিখানোর কোনো নিয়ম নাই। এর জন্য আমি বলছি এই জায়গায় আসলে আমার কাজ খুব কম, আপনাদের কাজ খুব বেশি। এখানে যে 4টা দেয়া আছে, এই 4টা পড়ার পরে এখানে যত বিগত বছরের প্রশ্ন আছে এতটুকু পড়ে ফেলবেন, এনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু দেখবো। দেখেন, বিদেশি ভাষা থেকে কিছু আমাদের বাংলা ভাষা বলেন, ইংরেজি ভাষা বলেন, কোনো ভাষায় সম্পূর্ণ ভাষা তো আর, যেমন বাংলা ভাষার সব শব্দ কি বাংলা ভাষার না, ইংরেজি ভাষার সব শব্দ কি বাংলা ইংরেজি ভাষার, বিষয়টা এরকম না। দেখি, বিদেশি থেকে আগত ম্যাসকিউলিন এর শেষে এ ট্রিক্স আইএনই যোগ করে ফেমিনিন জেন্ডার করতে হয়। এটা জাস্ট দেওয়ার জন্য দেওয়া, আমার থাকবে যে আপনি মুখস্থ করে ফেলবেন, কারণ এটা মাথায় খুব বেশি কাজ করে না। যেমন অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর একটা হয়, একটা কাজ করে। যদি টিওআর থাকে, যদি টিওআর থাকে তখন টিআরআইএক্স এটা যোগ করে মানে মহিলাবাচক করা যায়। পুরুষবাচক থেকে মহিলাবাচক করা হয়। যেমন টর থেকে ট্রিক্স, আরো টর দেখেন, এই যে টর থেকে ট্রিক্স, আবার টর দেখেন, টর থেকে ট্রিক্স। তা সুতরাং এটা একটু মুখস্থ। যেমন জন থেকে, জনের কি? হ্যান্ডি থেকে, হ্যান্ডি এর প্লুরাল এই কি? ভাইসরয় থেকে আমাদের এটা কি আসবে? উইলিয়াম এর স্ত্রীলিঙ্গ কি? টেসলিটর এর স্ত্রীলিঙ্গ কি? তো সুতরাং এটা আপনার মানে সিজারের স্ত্রীলিঙ্গ কি? কমেডিয়ানের স্ত্রীলিঙ্গ কি? চার্লসের স্ত্রীলিঙ্গ কি? আলেকজান্ডারের স্ত্রীলিঙ্গ কি? এটা আপনাকে একটু মুখস্থ রাখতে হবে। এবং অর্থ সহ দেয়া আছে এখানে, যেগুলোর অর্থ দেয়া নাই আপনি যদি এইটা আমার যেটার অর্থ দেয়া নাই তার মানে এগুলো জানার কথা। যদি না জানেন তাহলে ডিকশনারিতে সার্চ দিয়ে আপনার এটাকে মুখস্থ রাখতে হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আরো কিছু আছে। দেখেন, কতগুলো ম্যাসকুলিন ফর্ম আছে যাদের শেষে ইএস যোগ করে ফেমিনিন করা হয়। তার মানে কতগুলো কি আছে বলুন তো? পুরুষবাচক আছে। দেখেন কতগুলো পুরুষবাচক আছে যাদের শেষে ই ডবল এস যোগ করে ফেমিনিন গঠন করা হয়। একটু দেখেন, অথর, অথর পুরুষবাচক, এর সাথে আমরা কি যোগ করব? কি করছি বলেন তো? ইএস যোগ করছি, ই ডবল এস যোগ করছি। নিয়ম দেয়া আছে, নিয়ম দেওয়ার পরে এই সবগুলো আপনার একটু মুখস্থ টাইপ, মুখস্থ না,
5-7 বার পড়লেই আপনার মনে থাকবে, এবং রেগুলার যদি একটু প্র্যাকটিস করে তাহলে মনে থাকবে। একদিনে যদি সবগুলো মুখস্থ করতে চান তাহলে সেক্ষেত্রে মনে থাকবে না। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এইখানে দেখেন কতগুলো ম্যাসকিউলিন সেমন কি বলেন তো কি আছে, কতগুলো ম্যাসকিউলিন ফর্মে শেষে সিলেবল ফর টার ইয়ার এই কিছু জিনিস আছে বাদ দিয়ে শেষে করা যায়। আমি বারবার বলছি যে এগুলো খুব বেশি কাজে লাগে না। আপনারা একটু দেখবেন যে এইখানে কি লেখা আছে, FOR TER RER ROR GRO GER, যদি এরকম থাকে তখন সেক্ষেত্রে কি পরিবর্তন করতে হয়, ভাওয়েলের শেষে এবং ES যুক্ত করে ফেমিনিন গঠন করতে হয়। তা আমরা এই যে টোর কিন্তু ওর টোর এইগুলো আগেও পাইছিলাম। আপনি যদি এখন এই নির্দিষ্ট ওয়ার্ডগুলো না জানেন তখন আপনার ঝামেলা হয়ে যাবে, তখন আপনি উল্টাপাল্টা করে বলবেন, এইটা লাগাইবেন অন্য জায়গায়, অন্য জায়গাটা লাগাইবেন এই জায়গায়। ক্লিয়ার? যেমন অ্যাক্টর, এই যে TOR আছে, তা আপনি কি যোগ করতে ES যুক্ত করতেছে, এই যে ES। এই যে বেনিফ্যাক্টর, TOR আছে, এই যে ES যোগ করছেন। এই যে TER আছে, এই যে ES যুক্ত করছেন। এই যে TER আছে, এই যে ES যুক্ত করছেন। ইনস্ট্রাক্টর TOR আছে, এই যে ES যুক্ত করছেন। GRO আছে, এই যে ES যুক্ত করছেন। এটা জাস্ট একটু দেখতে হবে। কম্পাউন্ড শব্দটির পরিবর্তন করে এই করা যায়। দেখেন একটু দেন, কতগুলো কম্পাউন্ড ম্যাসকুলিন জেন্ডার। কম্পাউন্ড ম্যাসকুলিন জেন্ডার মানে কি, দুইটা শব্দ মিলে পুরুষবাচক হবে। এতক্ষণ ছিল ম্যাসকুলিন জেন্ডার, মানে ম্যাসকুলিন মানে হচ্ছে পুরুষবাচক, একটা শব্দ দিয়ে পুরুষবাচক বোঝানো হয়তো। এইবার কি আছে বলেন তো, দুইটা শব্দ থাকবে, যেমন মেন সার্ভেন্ট, দুইটা মিলে এখানতে মেন সার্ভেন্ট। তে কম্পাউন্ড ম্যাসকুলিনের পুরুষবাচক দেখেন, শুধু পুরুষবাচক শব্দটি পরিবর্তন করে ফিমেনিন গঠন করা যায়। একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু টেকনিক খাটায় মাথাটাকে একটু যদি খাটায় পড়া যায় তাহলে ইজিলি মনে রাখা যায়, তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম। বলছে যদি কম্পাউন্ড ম্যাসকুলিন জেন্ডার থাকে সেক্ষেত্রে শুধু কম্পাউন্ডের পুরুষবাচকটাকে পরিবর্তন করবে। দেখেন আপনি মেন সার্ভেন্ট, এই সার্ভেন্ট এবং সার্ভেন্ট ঠিক আছে, আপনি শুধু পরিবর্তন মেনকে মেড করছেন। এই যে পি কক, হ্যাঁ পি কক, আপনার পি পরিবর্তন হয় নাই, এই যে কক কি হয়েছে বলেন তো, হ্যান পরিবর্তন হয়েছে। আচ্ছা, এরপরে এই যে বিল গট, এই যে আপনার গট ঠিক আছে, এই বিলি শব্দ কি ল্যান্ডলর্ড, এই যে লর্ড পরিবর্তন হয়ে কি হয়েছে বলেন তো, লেডি হয়েছে, ল্যান্ড ঠিক আছে। এটা জাস্ট একটু মিলাই পড়বেন। জেক এস ঠিক আছে, জেকের পরিবর্তে সি আসছে। মিল্ক ম্যান, আমাদের মিল্ক শব্দটা ঠিক আছে, ম্যানটা মেড হয়েছে। হি গট, শি গট, মানে গট ঠিক আছে, হিটা সি হয়েছে। এটা জাস্ট একটু কয়েকবার চোখ বুলাইলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আরো জুম করতে হবে, এত বেশি জুম করলে দেখা যাবে না। লেকচার শিট আছে না বাসায়, লেকচার শিট পরে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে বলছে পরের নিয়ম যে কতগুলো ম্যাসকিউলিন জেন্ডার আছে, এর কোনো ফেমিনিন ফর্ম নেই। যেমন বলছে কিছু পুরুষবাচক আছে যাদের কোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিছু পুরুষবাচক আছে যাদের কোনো মহিলাবাচক নেই। আপনারা পড়ছিলেন না ওই যে নিচের কোনটি কি জানি, নিত্য পুরুষবাচক লিঙ্গ নাকি কি জানি এমন একটা বলে মনে হয়। যেমন ক্যাপ্টেইন, দলপতি, এর কোনো পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ নেই। যেমন জাজ, বিচারক, এর কোনো স্ত্রীবাচক শব্দ নেই। যেমন নাইট, বীর, এর কোনো স্ত্রীবাচক শব্দ নেই। যেমন স্কোয়ার, সম্ভ্রান্ত পুরুষ, এর কোনো স্ত্রীবাচক শব্দ নেই। যেমন পার্সন, পাদ্রী, এর কোনো স্ত্রীবাচক শব্দ নেই। যেমন কাওয়ার্ড, কাপুরুষ, এর কোনো স্ত্রীবাচক শব্দ নেই। এরপর যেমন চেয়ারম্যান, শপথ, তবে চেয়ারম্যানের নাই, কিন্তু চেয়ারম্যানের জন্য চেয়ারপারসন ব্যবহার করা হয়। যেমন খালেদা জিয়ার সামনে লিখবে দেখেন চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন লেখে, তবে এটা বহুল প্রচলিত না। চেয়ারম্যানের স্ত্রীলিঙ্গ চেয়ারপারসন, এটা বহুল প্রচলিত না, কিন্তু লেখা যায় যদি না থাকে। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, কিছু কিছু মহিলা শব্দ আছে, কিছু কিছু মেয়েবাচক শব্দ আছে যাদের প্রকৃতপক্ষে কোনো পুরুষবাচক শব্দ নেই। যেমন এই যে কিছু কিছু পুরুষবাচক ফেমিনিন জেন্ডার আছে, ফেমিনিন নাউন আছে যাদের ম্যাসকুলিন ফর্ম নেই। যেমন অ্যামাজন, যেমন পুরুষালী স্বভাবের নারী। যেমন শ্রু, জগরাটে মহিলা, এটা মানে শ্রু বলতে আপনার পুরুষকে বোঝাবে না। যেমন নার্স, সেবিকা, যেমন ভার্জিন তো বুঝেনি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার সাইরেন, তারপর হচ্ছে কোলেক্ট, তারপর হচ্ছে ফ্ল্যাট, প্রাইট। আচ্ছা, আরো জুম করতে হবে, দু একটা দেখাচ্ছি। বলছে কতগুলো ফিমেল নাউন আছে এর কোনো ম্যাসকুলিন ফর্ম নেই।
এখানে সবগুলা দেয়া আছে, প্রত্যেকবার তো দেয়া থাকে না, কিন্তু আপনাদের এইবার দেয়া আছে, নিয়ম যা বলছি আমি মুখে এইবার দেয়া আছে। আগে বলছি এমন কতগুলা পুরুষবাচক শব্দ আছে যাদের মেয়েবাচক শব্দ নাই। যেমন ক্যাপ্টেন, ক্যাপ্টেন বলতে আসলে দেখবেন আপনি কখনো বলবেন না, যেমন বাংলাদেশ ক্রিকেট দলের, নারী ক্রিকেট দলের সব মানে ক্যাপ্টেন মনে হয় জাহানারা কি জানি, দেখলাম রুমানা ইসলাম না কি জানি মনে হয়, ওকে কিন্তু ক্যাপ্টেনই বলে না, কি বলে ক্যাপ্টেন বলে। বোঝাতে পারলাম? ওকে কিন্তু কি কি বলে ক্যাপ্টেন বলে। আমাকে বোঝাতে পারলাম? আচ্ছা, এরপরে তো পুরুষবাচকদের সাকিব আল হাসান ওকে কি বলে ক্যাপ্টেনই বলে, সুতরাং এটার কোনো স্ত্রীলিঙ্গ নেই। আর কিছু কিছু মহিলাবাচক শব্দ আছে যাদের পুরুষবাচক শব্দ নেই। যেমন কি বলেন তো, শ্রু, শ্রু মানে জগরাটা মহিলা, এখানে শ্রু বলতে শ্রুকেই বোঝানো হয়, জগরাটা পুরুষকে বোঝানো হয় না। এরপর হচ্ছে আমাদের নার্স, যদিও নার্স বলতে এখন সেবিকা, নার্স বলছে, নার্স একটা স্ত্রীলিঙ্গ স্ত্রীবাচক শব্দ, যদিও বর্তমানে হিউজ ছেলেরা নার্সিং পেশায় আসতেছে, কিন্তু এখনো স্টিল না, এটা বই পুস্তকে এটাই দেওয়া আছে। আর এগুলো তো জানেনি, ভার্জিন মানে ভার্জিন বলতে শুধু এখানে মেয়েদেরকে ইন্ডিকেট করা হয়, যদিও ছেলেদেরকেও রাখা উচিত। আমি বোঝাতে পারলাম? ওকে, পরবর্তী আলোচনা। ও আচ্ছা, এটা দেখলাম। পরবর্তী আলোচনা একটু দেখেন। সাধারণত আমাদের সমাজের বাহিরেও পুরুষবাচক স্ত্রীবাচক বলতে আমরা কি হয়তো বা মানুষ, গরু, ছাগল, প্রাণী, জীব জন্তু এগুলাকে বুঝে থাকি, তাই তো? কিন্তু অনেক যাদের প্রাণ নেই তাদেরকে অনেক 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 ক্ষেত্রে পুরুষবাচক এবং স্ত্রীবাচক ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয়। যেমন আপনি দেখেন, অ্যাঙ্গার, ডেথ, ডে, ফেয়ার, জুন, লাভ, রিভেঞ্জ, সান, সামার, থান্ডার, টাইম, ওয়ার, উইন্টার। এদের দেখেন তেজ, শক্তি বা পুরুষোচিত গুণ থাকার কারণে এদেরকে মেসকুলিন জেন্ডার বলা হয়। বুঝাতে পারলাম? এই যে তেজ বা পুরুষ বা একজন, সাধারণ অর্থে যদিও সব ক্ষেত্রে প্রযোজ্য না, একজন মহিলা থেকে একজন পুরুষের রাগ সাধারণত বেশি হয়, শক্তি সামর্থ্য সাধারণত বেশি হয়, যদিও ভিন্ন কথা এখন। তো সেই দিক মানে সেই দিক বিবেচনা করে আমাদের গ্রামারিয়ানরা মনে করছেন যে এই জিনিস, যে অ্যাঙ্গার, রাগ, একটা রাগে একটা মেয়ে যতটা ভায়োলেন্ট হইতে পারে, একটা ছেলে তার থেকে বেশি ভায়োলেন্ট হতে পারে, কিন্তু বর্তমানে এটা ফেসবুকে যা দেখি ভিন্ন। হ্যাঁ, এরপরে হচ্ছে জুন মাসকে খুব তীব্র বানা হয়, প্রচন্ড গরম থাকে। দেখেন, জুন মাসে প্রচন্ড গরম থাকে। যেমন থান্ডার মানে টাইম, মানে বিশাল একটা পাওয়ার আছে, ওয়ার যুদ্ধ, এই সকল গুণের কারণে এদেরকে পুরুষবাচক হিসেবে চিন্তা করা হয়। আপনি যদি পারেন তাহলে এগুলো 2-4 বার দেখবেন, যদি না পারেন এখানে 2টা প্রশ্ন আছে, এটা দেখবেন। এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে না, এখান থেকে খুব বেশি প্রশ্ন হয় না। সেকেন্ড ওয়ান, অটাম, কি বলেন তো? চার্লস, ফার্থ, হোভ, জাস্টিস, লিবার্টি, মার্সি, মডেস্টি, মৌন, নাইট, নেচার, পিস, রিলিজন, স্প্রিং, ট্রুথ। এদের দেখেন সৌন্দর্য, নমনীয়তা, কোমলতা, পবিত্রতা ইত্যাদি নারী সুলভ গুণ থাকার কারণে এদেরকে ফেমিনিন জেন্ডার হিসেবে গণ্য করা হয়। তার মানে মেয়েদের সৌন্দর্যটা খুব বিবেচনায় নেওয়া হয়, ওরাই সাধারণত সৌন্দর্যবান হয়, আর পুরুষরা সৌন্দর্য নষ্ট করে। আর একটা ছেলের থেকে একটা মেয়ে অবশ্যই নমনীয় হয়, নাহলে তো ঠিকঠাক চলবে না। সাধারণত একটা কোমল হয়, এবং অবশ্যই ছেলেদের থেকে মেয়েরা বেশি পবিত্রতা হয় এবং পবিত্র হয়, স্বাভাবিক। তো এই যে গুণগুলো আছে, এই গুণগুলো সাধারণত মেয়েদেরকেই কল্পনা করে করা হয়। গ্রামারিয়ানরা ভাবছে যে এইরকম মেয়েদের গুণওয়ালা পৃথিবীতে কি কি আছে, নির্জীব বা যাদের প্রাণ নেই। চাঁদের কথা বলেন, চাঁদের আলো আছে কিন্তু কোনো তেজ নেই। হ্যাঁ, চাঁদের আলো আছে, আপনি চাঁদের আলোতে অনেক কিছু করতে পারেন, হ্যাঁ, কিন্তু চাঁদের ওই আলোতে আপনার গায়ে কোনো তাপ লাগছে না। তার মানে এর ভিতরে একটা কোমলতা ভাব আছে। একই সাথে আপনি দেখেন কি আরো কি কি আছে, আমরা যদি আরো মার্সি, দয়া, মডেস্টি, নাইট, রাত, নেচার, প্রকৃতি, পিস, শান্তি, এই জিনিসগুলোর ভিতরে এই গুণগুলো থাকার কারণে আমাদের এদেরকে ফেমিনিন জেন্ডার হিসেবে কল্পনা করা হয়ে থাকে। আবার দেখেন কি আছে, জাহাজ, দেশ এবং সুন্দর শিল্পকর্মের নামকে ফেমিনিন জেন্ডার বলা হয়। যেমন বাংলাদেশকে কখনো, যেমন বাংলাদেশ যখন সম্পর্কে আমরা লিখি বাংলাদেশ 6 ঋতুর দেশ, তখন বাংলাদেশের পরিবর্তে আমরা শি ব্যবহার করি। দেশকে মায়ের সাথে কল্পনা করা হয়, তুলনা করা হয়, এই জন্য দেশের পরিবর্তে শি ব্যবহার করা হয়, এটা আপনারা জানেন। তার মানে এখানে নতুন করে আর কিছু বলার নাই, দেশকে ফেমিনিন জেন্ডার বলা হয়। হ্যাঁ, এবং জাহাজকেও অনেক সময় ফেমিনিন জেন্ডার হিসেবে কল্পনা করা হয়।
এই কয়টা শব্দ 5-7 বার পড়বেন, যদি ভাল লাগে তাহলে করবেন, না পড়লে আপনার এই যে দুইটা প্রশ্ন আসছে এই দুইটা প্রশ্ন একটু দেখবেন। এখান থেকে খুব বেশি প্রশ্ন হয় না, প্রশ্ন যেগুলোতে হয় এগুলো আগে বলে ফেলছি। সেকেন্ড, কমন জেন্ডার একটু দেখেন। কমন জেন্ডার আমি এমনিতেই বলে দিতে পারতাম যে এই 4টা লেকচার সেটা আপনারা বাসায় পড়ে নিন, কিন্তু এতে হয়তো অনেকেই বুঝতেন না। আমি হয়তো 10 নাম্বার লেকচার সেটা হয়তো চলে যেতে পারতাম। দেখেন, নাউন পুরুষবাচক বা স্ত্রীবাচক উভয়কে বোঝালে কমন জেন্ডার হয়। কমন জেন্ডার অপর নাম নিউট্রাল জেন্ডার হয়। যেমন ফ্রেন্ড। আচ্ছা, একটু চিন্তা করেন, এগুলো দেখবেন মুখস্থ করা লাগবে না। আগের গুলো যদি মুখস্থ করতে হয়, এই যে কয়টা আছে এগুলো মুখস্থ করা লাগবে না। যেমন যদি বলা হয় ফ্রেন্ড, এখন ফ্রেন্ড তো মেয়ে ফ্রেন্ডও আছে, পুরুষ ফ্রেন্ডও আছে। তো ফ্রেন্ড বলতে আসলে পুরুষ এবং মহিলা উভয়কেই বোঝানো হয়। কি বলা আছে দেখেন, পুরুষবাচক এবং স্ত্রীবাচক উভয়কে বোঝাবে। তাহলে এমন একটা শব্দ যেই শব্দ দ্বারা পুরুষকে এবং স্ত্রীকে উভয়কে বোঝানো হবে, এমনটাকে কি বলা হয়? কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার অথবা ডুয়াল জেন্ডার। যেমন দুই একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের ভালো লাগবে। দেখেন, বলছে প্যারেন্ট, পিতামাতা। প্যারেন্ট, এখন প্যারেন্ট শব্দ দ্বারা বাপকে বোঝাইছে নাকি মাকে বোঝাইছে বলেন তো? পিতামাতা উভয়কে বোঝাইছে। এই প্যারেন্টের স্ত্রীলিঙ্গ কি বলেন তো? প্যারেন্টের ম্যাসকুলিন হচ্ছে ফাদার, আর ফেমিনিন হচ্ছে কি বলেন তো? মাদার। যেমন বলছে, যেমন চাইল্ড, দেখেন চাইল্ড, চাইল্ড মানে শিশু। চাইল্ড মানে কি? শিশু। এখন শিশু বলতে কি? ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, নির্দিষ্ট করে বোঝায় নাই। এরপর দেখেন স্টুডেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখেন। স্টুডেন্ট, একটু চিন্তা করিয়েন। স্টুডেন্ট বলতে মেয়ে স্টুডেন্ট হতে পারে, ছেলে স্টুডেন্ট হতে পারে। তার মানে ছেলে এবং মেয়ে, এই শব্দ দ্বারা ছেলে এবং মেয়ে উভয়কে বোঝানো হয়। এরপর টিচার, দেখেন টিচার বলতে যদি আপনাকে বলা হয় টিচার বলতে স্টুডেন্টও হতে পারে, সরি, মহিলা টিচার হতে পারে, আবার পুরুষ টিচার হতে পারে। তার মানে এই টিচার শব্দটা দুইটাকেই বোঝানো, দুইজনকে বোঝানো হয়, মহিলাকেও বোঝানো হয়, আবার পুরুষকেও বোঝানো হয়। আচ্ছা, এরপরে আপনার দেখেন কি আছে বলেন তো? যেমন চিকেন। এখন চিকেন বলতে সাধারণত কি বলা হয়? চিকেন বলতে আমাদের মুরগিকে বোঝানো হয়। মুরগির ভিতরে মানে স্ত্রী মুরগও আছে, পুরুষ মুরগও আছে। আপনি কি কখনো বলেন যে যে দোকানে যে বলেন যে আপনি একটি কি বলেন, চিকেন, যখন চিকেন খাইতে যান তখন কি বলেন? চিকেন বলেন। এখন চিকেনের ভিতরে মুরগ পোলাও হতে পারে, অথবা আপনার অন্য কিছু হতে পারে। মানে কি বলে যে মুরগি যেটা হতে পারে, এটা দিয়েও কিছু রান্না পাক শাক হয় মনে হয়। তো সুতরাং দুইটাই হতে পারে, কিছু বোঝা যায় না। এটা যেমন হর্স, ঘোড়া। এখন ঘোড়া বলতে কি? ঘোড়া বলতে আমাদের স্ত্রীবাচক ঘোড়াও হতে পারে, পুরুষবাচক ঘোড়াও হতে পারে। তো সুতরাং এখানে মানে কোনো নেই। শিপ, স্ত্রীবাচক হতে পারে, পুরুষবাচক হতে পারে। এই কারণে আমাদের এই শব্দগুলা এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, ইদানিং খুব বেশি প্রশ্ন হচ্ছে। এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, মাথায় রাখতে হবে। এমন শব্দ যেটা দ্বারা স্ত্রীবাচক এবং পুরুষবাচক দুইটাকেই বোঝাবে, এমন শব্দগুলাকে কি বলা হবে? কমন জেন্ডার বলা হবে। লেকচার শিট আছে, লেকচার শিট অবশ্যই আপনি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। ভাগ্যিস এগুলো দিয়ে রাখছে, নাহলে আপনার খাতায় লেখানো হয়তো। এখান থেকে প্রচুর প্রশ্ন, এগুলো একটু দেখবেন। আচ্ছা, নিউটার জেন্ডার একটু দেখেন। লাস্ট, নিউটার জেন্ডার একটু মনোযোগ দিয়ে দেখেন। নিউটার জেন্ডার বলছিলাম কি বলেন তো? বস্তুবাচক। দেখেন কি লেখা আছে, নাউন যদি প্রাণহীন জড় পদার্থকে বোঝায় তখন তার নিউটার জেন্ডার হয়। নাউন যদি কি হয়? প্রাণহীন বা জড় পদার্থ হয়, তখন সেটা কি নিউটার জেন্ডার হয়। কিন্তু দেখেন, প্রাণহীন না হওয়া সত্ত্বেও, এটা গুরুত্বপূর্ণ, প্রাণহীন না হওয়া সত্ত্বেও ইয়ং চিলড্রেন, এটা একটু দেখবেন। আমরা নিউটার জেন্ডার বলতে কি আমরা বুঝি সাধারণত, সেটা কি বলেন তো? প্রাণ থাকবে না, বস্তুবাচক, বস্তুকে সাধারণত নিউটার জেন্ডার বলা হয়। বলছে প্রাণহীন না থাকা সত্ত্বেও ইয়ং চিলড্রেন, এই যে ইয়ং চিলড্রেন, দেখেন চাইল্ড, বেবি, লোয়ার এনিমেলস, নিচু জাতের প্রাণী, ডগ, ক্যাট, বার্ড, মাউস, এদের সর্বদাই নিউটার জেন্ডার বলে গণ্য করা হয়। তাই এদের সিঙ্গুলার প্রোনাউন হিসেবে ইটস ব্যবহার করা হয়। এখন ইটস আর ইটস এর ভিতরে পার্থক্য হচ্ছে, এটা প্রোনাউন দিয়ে পড়া হয়েছে, ইটস হচ্ছে পসেসিভ, ইটের পসেসিভ ফর্ম হচ্ছে কি বলতো? ইটস। আর অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে এখানে ইট ইজ অথবা ইট হ্যাজ, এটা বোঝায়। বোঝাতে পারলাম? এখন ইট তো ব্যক্তিবাচকের জন্য ব্যবহার করা, তাই না? খুব মনোযোগ দিয়ে দেখেন, ইট কার জন্য ব্যবহৃত হয়? বস্তুবাচকের জন্য ব্যবহৃত হয় না? এখন বলছে যে নিউটার জেন্ডার ইয়ং চিলড্রেন এবং লোয়ার এনিমেল, যদি এই দুইটা থাকে তখনও এরা নিউটার জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা কথা বলছে, যারা কালেকটিভ নাউন গুলো সাধারণত প্রাণীবাচক হলেও নিউটার জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় এবং এদের প্রনাউন হিসেবে ইট ব্যবহৃত হয়। কালেকটিভ নাউন যেমন ফ্যামিলি, আমি যদি বলি যেমন দা ক্লাস হ্যাজ টেকেন দেয়ার ডিসিশন, না, ইটস ডিসিশন।
দ্য ফ্যামিলি হ্যাজ রিচড ইটস ডিসিশন। কালেকটিভ নাউন যদি প্রাণীবাচক কেউ বোঝায়, কালেকটিভ নাউন যদি প্রাণীবাচক কেউ বোঝায়, সেই ক্ষেত্রে আমাদের এটা কি হয়, নিউট্রাল জেন্ডার হিসেবে কাজ করে, এবং এবং সেই ক্ষেত্রে প্রনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়। এই জায়গাটা একটু দেখবেন, খুব বেশি প্রশ্ন হয় না, তারপরে একটু দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে হোমওয়ার্ক যেগুলো আছে এগুলো প্রত্যেকটা দেখবেন। এই হচ্ছে আমাদের জেন্ডারের কথা। মূলত আমাদের এই চ্যাপ্টারের তেমন আলোচনার বিষয় না, 4টা জেন্ডার, ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার, আর একটা হচ্ছে নিউট্রাল বা কমন বা ডুয়াল জেন্ডার। ম্যাসকুলিন বলতে পুরুষকে বোঝাবে, ফেমিনিন বলতে স্ত্রীকে বোঝাবে, কমন জেন্ডার বলতে এমন শব্দ, এমন নাউন যেটাকে নাউন পুরুষ অথবা স্ত্রী দুইটাই বোঝাবে। আর নিউটার জেন্ডার সম্পর্কে বলছি আমাদের জড় পদার্থকে বোঝাবে। জড় পদার্থ ছাড়াও আরো কিছু জিনিস আছে, জড় পদার্থ ছাড়াও আরো কিছু জিনিস আছে, লোয়ার এনিমেল, ইয়ং চিলড্রেন এবং কালেকটিভ নাউন। এই 3টা জিনিসকে আমাদের নিউট্রাল জেন্ডারের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়। আমাকে বোঝাতে পারলাম? বাকি প্রশ্নগুলো একটু দেখবেন, আমি আশা করি যে কোনো সমস্যা থাকার কথা নয়। এবং এই সবগুলা প্রশ্ন নিয়ে আমাদের 6, 7, 8, 9 যদি প্রবলেম হয় তাহলে আমাদের সলভ ক্লাস তো আছে। জেন্ডার সম্পর্কে আরো কারো কিছু বলার আছে কিনা একটু বলতে হবে। যদি বলার না থাকে তাহলে আমরা জিসি লিখবো, জেন্ডার ক্লিয়ার। টোটাল জিনিসটাই আপনাদের পড়া, এখানে আমার কোনো কিছু বোঝানোর কিছু নেই। শীট কিভাবে পাবো, শীট কিভাবে পাবেন, ঝগড়াটে পুরুষ কি হবে না, এটা গ্রামারিয়ানরা পুরুষ মানুষ ঝগড়া করতে পারে না, এই কারণে এটা লেখে না। ঝগড়াটা মহিলা বলতে ঝগড়াটা মহিলাদেরকে বোঝানো হয়েছে, ওরা বুঝছে যে পুরুষ মানুষ ঝগড়া করতে পারে না, কিন্তু এটা মিথ্যা কথা। পুরুষ মানুষ ঝগড়া করতে পারে না, গাউরা পুরুষ মানুষের, পুরুষদের ভিতরে হিউজ গাউরা আছে, কঠিন লেভেলের গাউরা আছে। আজকে একটি মানে আজকে একটি টপিকে থাকে, আপনি ক্লাস থেকে বের হয়ে যান, এটা হয়? আজকে একটি টপিকে থাকে, মানে আমি কিছু পড়াইছি এই জায়গায়, আপনি বলেন এই যারা 300 জন ক্লাস যায়, আমি কিছু পড়াইছি এই জায়গায়, আপনার এই 4টা লেকচার এত এরকম করলে হবে না তো। আপনার এই 4টা লেকচারে পড়া থাকবে আমাদের 19শে মে পর্যন্ত, আপনাকে রিভিশন দেওয়ার জন্য 19শে মে পর্যন্ত সময় দেওয়া হবে। 4টা লেকচার আপনার 4 সপ্তাহে পড়া দেওয়া হবে আপনাকে, যে 1 সপ্তাহ 7 দিনে আপনি একটা লেকচার শেষ করবেন। অনেকেই ক্লাসের মাঝখানে ঢুকেন, এরপরে উল্টাপাল্টা কমেন্ট করেন, এরপরে ধরেন আপনার মানে প্রত্যেকেরই যে আপনার থাকে তো বোঝেন নাই, মন মানসিকতা থাকে। আজকে এক টপিকই থাকে, এটা কি ধরনের কথা? আপনি প্রথম থেকে ক্লাস করেননি, আমি কি বোঝাতে পারলাম? রাগ করিয়েন না, মাঝখান থেকে ক্লাসে ঢুকে কিছু না বললে আগে জিজ্ঞেস করবেন যে কি মানে ক্লাসে কি হয়েছে, আমি কি বোঝাতে পারলাম? ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের জেন্ডার সম্পর্কে কথাবার্তা। এরপর হচ্ছে নাম্বার। নাম্বার ছোটবেলায় বচন পড়ছেন, ছোটবেলায় বচন পড়ছেন, বচন বচন ছোটবেলায় যে বচন পড়ছেন এটার বাংলা হচ্ছে নাম্বার। আপনি যখন মাথায় ঘুরে, আপনার মাথায় যখন আপনি বলেন নাম্বার পড়তেছেন, তখন আপনার মাথা ঘুরে যে আমি নতুন কিছু শিখতেছি। বিষয়টা এরকম না। যদি ছোটবেলায় 1 বছর আর বহু বছর ভালো করে পড়তেন, তাহলে আপনার এই নাম্বার দেখে আপনার খুব বেশি লাগতো না। আমি কি বোঝাতে পারলাম? ছোটবেলায় আমরা যে বচন পড়ছে, আমরা সেই বচনটাকে নাম্বার বলা হয়। এখান থেকে জেন্ডার থেকে সাধারণত প্রশ্ন কম হয়, নাম্বার থেকে সব জায়গায় বেশি প্রশ্ন হয়। জেন্ডার থেকে সাধারণত প্রশ্ন কম হয়, নাম্বার থেকে প্রশ্ন বেশি হয়। এখন যে মানে নাম্বার বলতে আসলে কি বোঝানো হয়, আমরা সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল, এখানে 2টা বিষয় নিয়ে, একবচন এবং বহুবচন নিয়ে খেলাধুলা। যদিও আমাদের বাংলা ব্যাকরণে আরো বিভিন্ন একবচন আছে, দ্বিবচন আছে, বহুবচন। বাংলা ব্যাকরণে খুব সমর্থ বচন 3 প্রকার, একবচন, দ্বিবচন এবং বহুবচন, যদ্দূর মনে হয়, আমার ভুলও হতে পারে। আর ইংরেজিতে ব্যাকরণ মানে আমাদের নাম্বার 2টাই, একটা হচ্ছে একবচন, একটা বহুবচন। একবচন মানে হচ্ছে সিঙ্গুলার, আর দ্বিবচন মানে হচ্ছে প্লুরাল। এই কনসেপ্টটুকু মাথায় রাখেন। একবচন মানে সিঙ্গুলার, আর দ্বিবচন মানে কি বলেন তো, প্লুরাল। একবচন মানে সিঙ্গুলার, দ্বিবচন মানে, সাধারণত আপনি যে কোনো নাউনের সাথে যখন এস বা ইএস যুক্ত করছেন তখন সেটা প্লুরাল হয়েছে। আপনি এটা এতদিনকার আপনার শেখা, যে কোনো নাউনের সাথে যখন এস বা ইএস যুক্ত হয়,
কোনো নাউনের সাথে যখন এস বা ইএস যুক্ত হয়, যেমন আমি যদি বলি যেমন পেন, তো পেন একটা নাউন না, পেন একটা নাউন, তো নাউনের সাথে যখন আমরা এস যুক্ত করে দেখছি তখন সেটা প্লুরাল হয়ে গেছে, কলমগুলো হয়ে গেছে। পেন একটা নাউন, পেন একটা নাউন। এই যে একটা ছেলের কমেন্ট এখন আমার মাথায় আসতেছে, দেখেন আমার কতটা ডিস্ট্রাক্ট হয়। একজন বলছে যে ক্লাস রাত 9টায় নিলে ভালো হয়। আপনি বিলিভ করবেন না, আমি যখন পেন্সটা পড়াচ্ছি তখন ওর কমেন্ট আমার মাথায় ঘুরতেছে। আর এই টাইপের কমেন্টস আপনাদের পড়াশোনা আমি যখন কথা বলি তখন এটা খুব ডিস্ট্রাক্ট করে এবং খুব ডিস্টার্ব করে। ক্লাস 9টায় নিয়ে যাওয়া হবে, আপনার 9টায় 10টায় এমন কি কাজ করেন যেটা 9টায় ক্লাস নেওয়া লাগে। আর আমি তো বলিনি যে আমি ক্লাস 9টায় নিব না, আপনাদের মতামত দিবে এবং সমস্যা হলে 9টায়, আমার তো কোনো সমস্যা নেই। আপনার বোঝা উচিত যেই লোকটা বাড়িতে নেয় যে ঈদের পরের দিন ক্লাস নিচ্ছে বা ঈদের আগের দিন ক্লাস নিচ্ছে, ওই লোকটার জন্য আমাদের জন্য এতটুকু করার সমস্যা নেই। আপনার ক্লাস যদি আমি 7টা বাজেও দিই তাহলে আমার কোনো সমস্যা নাই, রাত 2টা বাজে দিলে আমার কোনো সমস্যা নেই। বোঝাতে এই কমেন্টটা এখানে না করলে পারতেন না? পারতেন। এই যে আমি যখন পেন্স লিখছি তখন আমার মাথায় এটা ঢুকছে। সুতরাং যখন যখন এখানে কথা বলি তখন সর্বোচ্চ লেভেলে থাকেন। আপনারা যদি এরকম করেন তখন আপনাদেরই ক্ষতি হয়। এই যে 2 মিনিট সময় নষ্ট হলো, এটা কিন্তু আমার জন্য না, এটা আপনার জন্য। বোঝাতে পারলাম? আজকে অনেকেই তো এখন তো বাড়িতে ম্যাক্সিমাম ছেলে মেয়ে বাড়িতে, তাই না? ম্যাক্সিমাম ছেলে মেয়ে বাড়িতে, অনেকে ক্লাসে নেই। তো সুতরাং যদি আমরা 9টায় নিতে হয় আমরা পোস্ট করে সবাইকে জানাই দিব আগে যে আগামী ক্লাস থেকে 9টায় ক্লাস হবে। তো এটা ক্লাসের মাঝখানে কেন বলতে হবে? ম্যাচুরিটি আনেন। কিছুদিন পর চাকরি পরীক্ষা যাবেন, এই জিনিসগুলো আপনাদের ভাববে মনে যে ভাই বোন আমাদের খুব খারাপ ভাবে নিচ্ছে। না না না, খারাপ ভাবে না। যখন জব পরীক্ষায় যাবেন, আপনি দেখছেন এই যে কিছুদিন আগে যে প্রাইমারি পরীক্ষার প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করাইছে, ইংরেজি রিডিং পড়তে দিছে, রিডিং পড়তে পারে নাই একজন ডিসিজি। এর জন্য কত মানে কি পরিমাণ অবমাননাকর, কি পরিমাণ সম্মানহানিকর, একজন শিক্ষক ইংরেজি রিডিং পড়তে পারে না। আমাকে বোঝাতে পারলাম? এই জিনিসগুলো আপনার প্রফেশনাল লাইফে খুব কাজে লাগবে। বোঝাতে পারলাম? যখন যেটা হয় তখন সেটা মনে করেন। ওকে। আর আপনাদের এতবার বলা হয় যে ক্লাস শুরু হওয়ার অবশ্যই 5 মিনিট আগে থেকে রেডি থাকবেন, কিন্তু আমি ক্লাসে এসে মোটামুটি 5 মিনিট আপনাদের জন্য ওয়েট করতে হয়। বাঙালি, কোনোদিন চেঞ্জ হবে না, স্বাভাবিক। যেটা বলতেছিলাম, সাধারণত আমরা যেটা শিখছি, যেমন পেন একটা শব্দ সিঙ্গুলার, পেন হচ্ছে আমাদের একটা শব্দ সিঙ্গুলার। কোন সিঙ্গুলার নাউনের সাথে যখন আমরা এস ভার্ব যুক্ত করে দিই তখন সেটা প্লুরাল হয়ে যায়। তার মানে আমরা পেনের সাথে যখন এস যুক্ত করে দিলাম তখন সেটা কি হয়ে গেল বলুন তো? পেন্স হয়ে গেল। পেনের সাথে যদি এস ভার্ব যুক্ত করে দিলাম তখন সেটা পেন্স হয়ে গেল, কারণ সিঙ্গুলার সাথে এস ভার্ব যুক্ত করলেই সেটা প্লুরাল হয়। এটা আপনার এতদিনের শিক্ষা। কিন্তু আপনি এই অধ্যায় যখন পড়বেন তখন দেখবেন যে না, এইটা ছাড়াও আরো পৃথিবীতে বহু নিয়ম আছে যেটাকে সিঙ্গুলারকে প্লুরাল করা যায়। 1 নম্বর নিয়ম, যেমন চলেন 1 নম্বর নিয়ম বড় বড় করে দিচ্ছি, জাস্ট একটু একটু দেখবেন। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়, যেটা আপনি সারা জীবন জানেন। যেমন ব্যাগ এর সাথে এস যুক্ত করছি ব্যাগস, বয়ের সাথে এস যুক্ত করছি বয়েস, ডলের সাথে এস যুক্ত করছি ডলস। এটা আপনাদের এতদিনকার জানা। আরেকটা জানা আছে, পরবর্তী বলা আছে, এই নাম্বারটা কিন্তু নিয়ম দিয়ে পারা যায়। জেন্ডার নিয়ম দিয়ে পারা যায় না, মুখস্থ করতে হয়। নাম্বার কিন্তু মুখস্থ করতে হয় না, ম্যাক্সিমাম নিয়ম দিয়ে পারা যায়। বলা আছে সিঙ্গুলার নাম্বারের শেষে এক্স, এস, ডাবল এস, এস এইচ, সিএইচ, চ এর মতো উচ্চারণ যখন হয়, এক্স ও জেড থাকলে ওয়ার শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। ইএস বলে দিলাম কিন্তু এখানে তো দেখা যাচ্ছে না, ইএস যোগ করে প্লুরাল করতে হয়। একটু দেখেন, কারণ আপনার মাথায় রাখতে হবে, আপনাকে দেখতে হবে কোন শব্দ শেষে এক্স আছে কিনা। যদি শব্দের শেষে এক্স থাকে, অথবা যদি শব্দের শেষে কি থাকে, জেড থাকে। যদি কোনো শব্দের শেষে, শব্দ বলতে কি নাউন অথবা প্রনাউন, শব্দ বলতে কি নাউন অথবা, এটা মাথায় রাখতে হবে। নাম্বার বা বচন হয় 2টা পার্টস অফ স্পিচের, হয় নাউন অথবা প্রনাউন। অন্য কিছুকে প্লুরাল করা যায় না, অন্য কোনো কিছুর হয় না। বুঝাতে পারলাম? ভার্বের আলোচনাটা এখান থেকে আসবে না, নাম্বার এবং নাউন এবং প্রনাউনের আলোচনাটা আমাদের এই নাম্বার অধ্যায়ে আসবে। আচ্ছা, তা আমরা কি বললাম? কোন শব্দের শেষে যদি এক্স থাকে, এস থাকে, এসএইচ থাকে, এসএইচ থাকে, সিএইচ থাকে। সিএইচ যদি এর উচ্চারণ যদি কার মতো হয়, যদি চ এর মতো হয়, তখন এদের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। এইখানে চেঞ্জ হয়ে গেল। একটু দেখেন বাস, বাস দেখেন শব্দের শেষে কি আছে, বলছে এস থাকবে, তো একটা এস পাইছেন না, এই যে এস, তাহলে অতিরিক্ত কি যোগ করতে হবে? ইএস যুক্ত করতে হবে। এটা না দেখে আপনি দেখেন বাস, ইএস, বাসেস। এরপর ফক্স না দেখে করেন, শব্দের শেষে কি এক্স পাইছেন না, এক্স প্লাস ইএস যোগ করেন, দেখেন ফক্সেস। এরপরে বেঞ্চ, বেঞ্চ, বিএএনসিএস, বেঞ্চ,
চয়ের মতো না, এরপরে ইএস যুক্ত করেন, বেঞ্চেস। এরপরে ফিজ, ডিশ, এস, এগুলো দেখবেন নিয়মে করা যায়। ব্যতিক্রম দেখেন, এই জায়গাটায় ঝামেলা, প্রশ্ন এই জায়গাতে বেশি হয়। সিএস এর উচ্চারণ যদি কয়ের মতো হয় তখন সিঙ্গুলার নাউনের শেষে শুধু এস যুক্ত করতে হয়, ঝামেলা আছে। বলছে যদি এস, এস এস, এস এইচ, তারপরে হচ্ছে আপনার এক্স, জেড, যদি এগুলা থাকে তখন ইএস যুক্ত করতে হয়। এবং সিএস, বলছে সিএস এর উচ্চারণ যদি চয়ের মতো হয়, মানে মানে সিএস এর উচ্চারণ যদি চয়ের মতো হয় তখন ইএস যুক্ত করতে হয়। যদি চয়ের মতো না হয়, কয়ের মতো হয়, তখন সেটা শুধু এস যুক্ত করতে হয়। যেমন যেমন এখন যদি এইটার উচ্চারণ না পারেন তাহলে ঝামেলা আবার। যেমন মোনার্স না, এটার উচ্চারণ মোনার্স না, এটা হচ্ছে কি মোনার্ক। বুঝতে পারছেন, এই আরটা থাকে না, কিন্তু আপনি আর সহ উচ্চারণ করেন, তারপরেও করেন মোনার্ক। তো এই সিএস এর উচ্চারণ আমাদের কি হয়ে গেল, এই যে ক হয়ে গেল, এই জন্য এর সাথে মোনার্কের সাথে কি দেখেন শুধুমাত্র এস যুক্ত হয়েছে। দেখেন স্টোমাক, কি বলেন তো, স্টোমাক। এখন স্টোমাক সিএস এর জন্য চয়ের মতো হয় নাই, কি এর মতো কর মতো হয়েছে, এই জন্য শুধুমাত্র এস যুক্ত হয়েছে। আমি আশা করে বোঝাতে পারলাম। নেক্সট, সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফ ই থাকলে প্লুরাল করার সময় এফ বা এফ ই এর স্থলে বি হয়, বি হয় এবং তারপরে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গেল। বলছে সিঙ্গুলার নামের শেষে এফ বা ইএফ, এফ ই থাকলে এফ, এগুলা একটা নিয়ম পড়ার পরে একটা এক্সাম্পল আপনি খাতায় লিখবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। এফ বা ইএফ থাকার পরে আমি একটা এক্সাম্পল লিখি, যেমন লিখলাম ওয়াইফ, ডব্লিউ আই এফ ই, ওয়াইফ, তাহলে শেষে কি আছে, এফ ই আছে। বলছে এখানে এফ বা এফ ই এর পরিবর্তে বি আসবে, তার মানে আমাদের এখানে এফ ই আছে, তো তাহলে ডব্লিউ আই বি এতটুকু লিখলাম, এফ ইর পরিবর্তে বি লিখলাম। এরপর অতিরিক্ত কিছু এরপরে ইএস যুক্ত করতে হবে, এরপরে ইএস যুক্ত করতে হবে। দেখেন ওয়াইফ হয়েছে, দেখেন ওয়াইফ কোথাও আছে কিনা, এই যে দেখেন ওয়াইফ, ওয়াইফ শেষ। তার মানে আপনি নিয়মটা পড়ার পরে যেই কোনো একটা শব্দ আপনি এইভাবে লিখবেন, এরপরে চেঞ্জ করবেন, তখন দেখবেন আপনার এগুলো মুখস্থ করতে পারবেন, এগুলো নিয়মের ভিতরে ফালানো যায়। আমি আশা করি বুঝাতে পারলাম। চলেন পরে একটা দেখি, ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো বেশি ইম্পর্টেন্ট, ব্যতিক্রমগুলো থেকে প্রশ্ন বেশি হয়। বলছে কি কতগুলো নাউনের শেষে এফ থাকলেও শুধু এফ যুক্ত করতে হয়। এবার কি করবেন, একটু আগে তো নিয়ম পড়াইলাম, কি পড়াইছি, এফ বা এফ ই থাকলে সেটাকে প্লুরাল করার জন্য এফ বা এফ ই এর পরিবর্তে বি যোগ করতে হয়। এখন বি এর পরে অতিরিক্ত ইএস যোগ করতে হয়, পড়াইলাম না। এখন ব্যতিক্রম আছে, যদি এফ থাকেও এরপর ইএস যুক্ত হবে না, শুধুমাত্র কি যুক্ত হবে, এস যুক্ত হবে। দেখেন এইটা একদম মুখস্থ, এটার কোনো নিয়ম নাই। চিফ থেকে এস যুক্ত চিফস, বিলিফ থেকে বিলিফস, প্রুফ থেকে প্রুফস, ক্লিফ থেকে ক্লিফস, গাফ থেকে গাফস, রুফ থেকে রুফস, ব্রিফ থেকে ব্রিফস, হোফ থেকে হোফস, ড্রফ থেকে ড্রফস। আপনি একদম মুখস্থ, 5-7 বার পড়বেন, মুখস্থ হয়ে যাবে। সুতরাং নিয়মের ব্যতিক্রমগুলো বেশি ইম্পর্টেন্ট, দেখতে হবে। সেকেন্ড এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল দেখেন, রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ কি আছে, রুল নাম্বার 4-এ কি আছে দেখেন, রুল নাম্বার 4-এ আছে এটা দেখেন, সিঙ্গুলার নাম্বারের শেষে ও থাকলে ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলে ই এর যুক্ত করতে হয়। সিঙ্গুলার নাম্বার শেষে, এবার মিলাবেন, এবার মিলাবেন, নিয়ম লেখা আছে না, এবার মিলাবেন। আমি একটা মিলাই দিই, তারপরে দেখবেন সিঙ্গুলার নাম্বার শেষে ও থাকবে, আর তার মানে ও যুক্ত শব্দটা কি হয়, সিঙ্গুলার হয়। ও এর পূর্বে একটা কনসোনেন্ট, কনসোনেন্ট বুঝেন তো, ওই যে 21টা থাকবে, তো ই এর যোগ করে প্লুরাল করতে হয়। আচ্ছা মেনে নিলাম। চলেন এ দেখেন হিরো, হিরো আছে না। আচ্ছা হিরো এর পরিবর্তে কি বলা আছে, ও থাকলে ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলে ই এর যুক্ত করতে হয়। তো এই যে হিরো আছে, এই যে ও আছে, ও এর পূর্বে আর কি কনসোনেন্ট আছে না, তা আমরা হিরো এর পরিবর্তে আমাদের এর পরিবর্তের সাথে কি যোগ করতে হয়, এই যে হিরো ই এর যোগ করতে হয়। এই যে এক্সাম্পলটা দিয়ে মুখস্থ রাখবেন, এক্সাম্পলটা দিয়ে মুখস্থ রাখবেন। ম্যাঙ্গো, এই যে ও আছে, ও এর পূর্বে যেটা কনসোনেন্ট, এরপরে ই এর যুক্ত করতে হয়। এরকম ভাবে দুই একটা এক্সাম্পল করবেন, তাইলে হবে। কিন্তু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা বেশি মনে রাখবেন। সাধারণটা নিয়ম অনুসারে পড়বেন, আর ব্যতিক্রমটা এক্সাম মুখস্থ রাখবেন।
আপনি প্রথম ক্লাসগুলো পান নাই, এই যে আগের ক্লাসটা যদি করতেন তাহলে এই প্রশ্নটা করা লাগতো না। প্রথম ক্লাস যারা পান নাই তারা প্রথম থেকে ক্লাস করবেন, ক্লাস রেকর্ড আছে। প্রথম থেকে ক্লাসগুলো রেকর্ড আছে। এই সপ্তাহের ভিতরে সবগুলো ক্লাস শেষ করে ফেলবেন, এই সপ্তাহের ভিতরে। তার মানে নিয়ম যেটা পড়লো এটা আমরা নিয়ম দিয়ে করব, কিন্তু বলা আছে ফটো। দেখেন ও আছে, এরপরে আমাদের কনসোনেন্ট আছে, আবার ও আছে, কনসোনেন্ট আছে, ও আছে, এখানে ভাওয়েল আছে অবশ্য, ও আছে, কনসোনেন্ট আছে, ও আছে, কনসোনেন্ট আছে, ও আছে, কন্ট্রোনেন্ট আছে। তার মানে আমাদের ওই নিয়মে ইএস যুক্ত করা হয়তো, কিন্তু না, এখানে বলছে শুধুমাত্র এস যুক্ত করতে হবে। তার মানে এগুলা মুখস্থ, নিয়মগুলো আমরা নিয়ম অনুসারে পড়বো, ব্যতিক্রম যেগুলো এগুলো ডাইরেক্ট মুখস্থ, এছাড়া কোনো আলাপ নাই। সেকেন্ড ওয়ান হচ্ছে, দেখেন একটু দেখার চেষ্টা করুন, রুল 5, সিঙ্গুলার নাম্বারের শেষে ওয়াই থাকলে, সিঙ্গুলার নাম্বার শেষে ওয়াই থাকলে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর পরিবর্তে আই এবং শেষে ইয়ে যোগ করতে প্রয়োগ করতে হয়। নিয়ম পড়েন, নিয়মটা দেখেন। বলছে কি সিঙ্গুলার নাম্বারের শেষে ওয়াই থাকলে, তার মানে প্রথমে ওয়াই থাকবে, ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর পূর্বে কি থাকবে, কনসোনেন্ট থাকবে, তাহলে ওয়াই এর পরিবর্তে আই হয়ে যাবে এবং সর্বশেষে ই এর যুক্ত করতে হবে। দেখেন একটা শব্দ লেখেন, বডি শব্দটা লেখেন, বডি, BODY। বলছে কি সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে, তার মানে ওয়াই আছে না, ওয়াই আছে। ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর পূর্বে ডি কি কনসোনেন্ট না, কনসোনেন্ট আছে, তখন ওয়াই এর পরিবর্তে তখন আর এই ওয়াইটা থাকবে না, ওয়াই এর পরিবর্তে আই হয়ে যাবে। তার মানে আমরা এটা লিখলাম BODI, এবং অতিরিক্ত কি যোগ করতে হবে, ইএস যুক্ত করতে হবে। এই যে এরকম ভাবে একটা এক্সাম্পল খাতায় আপনি লিখবেন, লেখার শিটে এইভাবে হাতে ধরবেন, একটা এক্সাম্পল খাতায় লিখবেন, বাকিগুলো এমনি এমনি হয়ে যাবে। যেমন আরেকটা এক্সাম্পল, যেমন কি বলা হয়, যেমন লেডি, দেখেন LADY, লেডি। বলছে শব্দের শেষে ওয়াই থাকবে, তাহলে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট আছে, তার মানে ডি কনসোনেন্ট। বলছে যদি কনসোনেন্ট থাকে ওয়াই এর পরিবর্তে আই হয়ে যাবে, তার মানে LADI এই পর্যন্ত হয়ে গেছে। আই হয়ে যাওয়ার পরে অতিরিক্ত ইএস যুক্ত করতে হবে, এই যে লেডিস। আমাকে বোঝাতে পারলাম? মুখস্থ করা যাবে না এটা। ব্যতিক্রম দেখেন, ব্যতিক্রম নাউনের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে শুধু এর যুক্ত করতে হবে, এটা নিয়ম, এটা ব্যতিক্রম না। কনসোনেন্ট শব্দের শেষে ওয়াই আছে কিন্তু কনসোনেন্ট নাই, কনসোনেন্ট থাকলে ওয়াই পরিবর্তন করে আই হয় এবং ইএস হয়, আর যদি ভাওয়েল থাকে শুধুমাত্র এস যুক্ত হয়। যেমন টয়, TOY, দেখেন ওয়াই আছে, ওয়াই এর পূর্বে অতিরিক্ত মানে কি ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল আছে, এখানে শুধুমাত্র এস যুক্ত করেছে। যেমন মান কি, ওয়াই আছে, ওয়াই এর পূর্বের দিকে আমাদের ভাওয়েল আছে, এর মানে শুধুমাত্র এস যুক্ত করেছে, অ্যাটর্নি শুধুমাত্র এস যুক্ত করছে। এটা একটু দেখবেন, এই কটা খুব বেশি গুরুত্বপূর্ণ। নাউনের মাঝে ভাওয়েল পরিবর্তন করে করতে হবে, মুখস্থ। মেন, MEN, টুথ, টিথ, গোজ, গেস, উইমেন, ফুট, ফিট, এটা ডাইরেক্ট মুখস্থ। এই কটা খুব পরীক্ষায় বেশি আসে। ভাওয়েল মাঝখানে ভাওয়েলগুলো পরিবর্তন করে ফেলছে, ভাওয়েল পরিবর্তন নিয়ম খোঁজার দরকার নেই, আপনি এই জাস্ট মুখস্থ করে ফেলবেন। পরবর্তীতে এইটাও একটু দেখবেন, এটাও মুখস্থ টাইপেরই। কতগুলো নাউনের মাঝের ভাওয়েল পরিবর্তন, ভাওয়েল এবং কনসোনেন্ট দুইটাই পরিবর্তন করতে হয়, এটা কোনো নিয়ম নাই। তবে একটা নিয়ম করা যায়, যদি MOUS থাকে তাহলে এটা সিঙ্গুলার, এটাকে প্লুরাল করার জন্য MIC ইউজ করবেন। যেমন ডোরমাউস, এই যে দেখেন ডোরমাইস। যেমন কি বলুন তো, লাউস আছে আমাদের, কি বলুন তো, LIC লাইস। মাউস আছে, কি আছে, MICS মাইস। এখান থেকে এই নিয়মটা বানানো যায়, ব্যতিক্রম আছে। তাহলে মাউস সিঙ্গুলার, মাইস হচ্ছে প্লুরাল, এর একটু দেখবেন। ওকে, বলছে নাউনের শেষে EN, REN, NE থাকলে প্লুরাল করতে হয়, এটা নিয়মটা দরকার নাই। চাইল্ডের প্লুরালটা কি, চিলড্রেন। ব্রাদারের প্লুরাল ব্রাদারেন অথবা ব্রাদার্স হয়, দুটি হয়। কাউয়ের প্লুরাল কাউস হয় অথবা কাইন হয়, দুইটা হয়। এই তিনটা এক্সাম্পল জাস্ট একটু দেখে রাখবেন, এই তিনটা এক্সাম্পল থেকে প্রশ্ন আসছে, বাকিগুলো দরকার নেই। আচ্ছা, সিঙ্গুলার নাম্বার মনে আছে, পড়াইছিলাম যে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার নাম্বার হয়, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়। অ্যাবিউজ, গালাগালি, অ্যাডভাইস, অ্যালফাবেট, ব্রেড, ফার্নিচার, ইস্যু, নলেজ, ইনফরমেশন, পোয়েট্রি, এই যে আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার প্রশ্ন হয়। নিচের বলতে হবে, এই প্রশ্ন হয় এরকম ভাবে যে নিচের কোন নাউনটার কোনো প্লুরাল ফর্ম নেই, যেগুলা, অথবা নিচের কোন নাউনটা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। দ্যাট ইজ আমাদের
এই জন্য আমাদের আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এটা আমরা আনকাউন্টেবল নাউনে পড়াইছি। সব থেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, সব থেকে গুরুত্বপূর্ণ এটা, এটাও লিখে রাখেন। একটু দেখেন কি আছে বলেন তো। যেমন ডিয়ার, ডিয়ার মানে কি হরিণ, শিপ মানে কি বলেন ভেড়া, সোয়াইন মানে কি বলেন তো শুয়োর, পাইস মানে কি বলেন তো পয়সা, ক্যানন মানে হচ্ছে কামান, কোর্স মানে হচ্ছে বিশেষ ইদল, অফস্প্রিং মানে হচ্ছে সন্তান সন্ততি, সিরিজ মানে হচ্ছে ক্রমশ, স্পাইস প্রসূতি, এয়ারক্রাফট, হভারক্রাফট, স্পেসক্রাফট, ডাইস, এই যে শব্দগুলো আছে মাছের বিভিন্ন নাম বলা আছে এই লাইনটা দেখেন, এদের সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম থাকে, এদের সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম থাকে। তার মানে এই যে শব্দগুলো দ্বারা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই কি বোঝায়, এটা এই যে কয়টা আছে এখানে একদম একদম মুখস্থ করে ফেলতে হবে। এইটার প্রশ্ন কিভাবে হয় আপনি একটু দেখেন। দ্য প্লুরাল ফর্ম অফ পাইস, তা আপনি কি বলছেন, পাইসের সিঙ্গুলার এবং প্লুরাল কি একই না? একই, সুতরাং যেটা সিম্বল আছে এইটাই আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের দেখেন দ্য প্লুরাল ফর্ম অফ কি বলেন তো সোয়াইন, সোয়াইনের প্লুরাল সিঙ্গুলার প্লুরাল একই আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কি আছে দেখেন তো, এই যে ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম। এটা ইংলিশে আবার না পড়তে বলে ঝামেলা আছে, এটাতে বিসিএস এর প্রশ্ন আসছে 40তম বিসিএস। বলছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড, সেই শব্দটা আইডেন্টিফাই করো, হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম, যেটা প্লুরাল হয়ে গেলে ওর ফর্মটা চেঞ্জ হয় না, ওর স্ট্রাকচারটা চেঞ্জ হয় না, একই রকম থাকে। এয়ারক্রাফট, সঠিক উত্তর এয়ারক্রাফট। ইন্টেনশনের সাথে এস যুক্ত করা যায়, মাউস আমরা পড়লাম মাইস হয়, থিসিস আইএস থাকলে আইএস এর পরিবর্তে ইএস হয়। ঠিক আছে, এটা আমরা পড়বো ইনশাল্লাহ সামনে। ওকে, এরপর হচ্ছে আমাদের এথিক্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, নিউজ গেল। তারপরে আমাদের কি আছে, ইনিংস ইত্যাদি নাউনগুলো দেখতে প্লুরাল হলেও সাধারণত সিঙ্গুলার ভার্ব হয়, এখান থেকে প্রশ্ন হয়। ওইগুলো আমরা এইতে পড়ছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়ছিলাম, যে এগুলো সাধারণত আমাদের সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, মনে আছে? এগুলো সাধারণত কি সিঙ্গুলার ভার্ব, এদের দেখতে প্লুরাল হলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের কি বর্ণ, সংখ্যা বা প্রতীকের শেষে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করে প্লুরাল করতে হয়। অ্যাপোস্ট্রোফি এস মানে যে আপনার মাঝখানে একটা ফোঁটা দেওয়া, দেখেন টি কে যদি প্লুরাল করতে চান তাহলে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে, টি এর পরে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দিয়েছেন। সংখ্যা 5 কে যদি প্লুরাল করতে যান তা 5 এর সাথে অ্যাপোস্ট্রোফি এস দিয়েছেন। 2 এর সাথে যদি 2 কে প্লুরাল করতে যান 2 এর সাথে অ্যাপোস্ট্রোফি এস দিয়েছেন। যদি কোনো সংক্ষিপ্ত প্রতীক বিএ, এমএ, এফসিপিএস, এমবিএস যদি এদেরকে প্লুরাল করতে চান তাহলে আমাদের বিএ এর সাথে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত আছে। এখান থেকে প্রশ্ন বেশি হয় না, তারপর একটু দেখে রাখবেন। এটা ঝামেলাপূর্ণ, হিউজ কঠিন কঠিন কিছু ওয়ার্ড আছে। বলছে কতগুলা নাউন শুধু প্লুরাল হয়, কতগুলা নাউন শুধু প্লুরাল হয়, কতগুলা, এটা 5-7 বার পড়বেন, 5-7 বার রিডিং পড়বেন, 5-7 বার রিডিং পড়ে জাস্ট এই বিগত বছরে কয়টা প্রশ্ন করবেন। খুব বেশি প্রশ্ন হয় না, কিন্তু যদি প্রশ্ন এসে যায় তাহলে যেন মিস না হয়। আমার টার্গেট আপনাদের ইংরেজিতে যারা প্রাইমারি পরীক্ষা দেবেন তাদের জন্য 19টা 20টা আপনি সত্যিকার অর্থেই পারেন। আর সত্যিকার আমি এমন কোনো জাদুর কাঠি জানি না যেটা আমার কথায় আপনি পেয়ে যাবেন, আপনাকে পড়ে পাইতে হবে, অপশন নেই, পড়ার কোনো বিকল্প নেই। এই যে শব্দগুলো আছে এগুলো সব প্লুরাল, এখানে কথা কম বলছি এই কারণে, এই জন্য কথা কম বলছি এখানে, কারণ এখানে সবকিছু লিখে দেওয়া আছে, আমি এখানে নতুন কিছু অ্যাড করিনি। ওকে, আচ্ছা, আনকাউন্টেবল নাউন যেমন অ্যাডভাইস ইত্যাদি সবসময় এর সাথে যুক্ত করে প্লুরাল করা হয় না, এটা আমরা অনেক আগেই পড়ছি। আনকাউন্টেবল নাউনের সাথে এস ভার্ব যুক্ত করে প্লুরাল করা যায় না। প্রশ্ন কি করে হয়, দ্য প্লুরাল ফর্ম অফ ইনফরমেশন, তো ইনফরমেশনের প্লুরাল কি, ইনফরমেশনই। পোয়েট্রি এর প্লুরাল কি, পোয়েট্রি, কারণ এর সাথে আমাদের কি করা যায় না, এস ভার্ব যুক্ত করা যায় না। এরপর বিগত বছরে এগুলো একটু দেখবেন, প্রশ্ন দেখবেন। আরেকটু যাই একটু দেখি আমরা, পরবর্তী আপনাদের মতামত নিয়ে তারপরে আমরা একটু দেখবো। এরপরে আমাদের আরো কিছু সিঙ্গুলার, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা দেখেন, যদি শব্দের শেষে ইউএম থাকে তখন সেটা সিঙ্গুলার, ইউএম এর পরিবর্তে এ যোগ করতে হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়, ইউএম এর পরিবর্তে এ যোগ করতে হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়। ইউএম এর সাথে এস যুক্ত করলেও প্লুরাল হয়, তবে অধিকাংশ ক্ষেত্রে এটা কার্যকর হয়। যেমন আমরা দু একটা এক্সাম্পল দিলে আপনাদের মাথায় বেশি থাকবে, চলেন। বলছে ডেটা, দেখেন ডেটা, এই যে দেখে এ আছে না, প্লুরাল, এর সিঙ্গুলার ফর্ম কোনটা, ইউএম কোথায় আছে দেখেন, এই যে ইউএম,
ইউএম থাকলে সিঙ্গুলার, এ থাকলে প্লুরাল। আচ্ছা, এরপরে দেখতে আপনার সিনোপসিয়াম, ইউএম, ইউএম থাকলে সিঙ্গুলার, তো ইউএম কে প্লুরাল করার জন্য কি করতে হয়? এই যে এ যোগ করতে হয়, ইউএম এর পরিবর্তে এ যোগ করতে হয়। দেখেন এখানে এসও আছে, এটা যোগ করেও করা যায়, তবে অপশনে যদি দুইটাই থাকে তাহলে এ যুক্ত করতে হয়। আমি আশা করে বোঝাতে পারলাম। এরপরে যেমন ব্যাকটেরিয়া, দেখেন ব্যাকটেরিয়া এ আছে, এ তাই তো, ব্যাকটেরিয়া এ আছে প্লুরাল, আমাদের সিঙ্গুলার করতে হয় ব্যাকটেরিয়াম। ইউএম কোথায় আছে দেন? এ এম, ইউএম, এ এন, ইউএম, বি নাম্বার সঠিক আনসার। ওকে, তারপর হচ্ছে আমাদের এই যে ডেটার প্লুরাল মেমোরেন্ডাম। এই 9 নাম্বার লেকচার শিটে পড়ছিলাম, 5 নাম্বার লেকচার শিটে পড়ছিলাম যে বলছিলাম যে দা মেমোরেন্ডা ইজ অথবা আর, বলছিলাম আর কেন আর, এটা বলছিলাম যে এই যে দেখেন ইউএম থাকলে সিঙ্গুলার, আর মেমোরেন্ডা আমাদের ওখানে অপশনে কি ছিল, কি মেমোরেন্ডা, এই জন্য প্লুরাল হচ্ছে আমাদের। এটা একটু দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সিঙ্গুলার শেষে ও এন থাকলে প্লুরাল করার সময় ও এন এর পরিবর্তে এ যুক্ত করতে হয়। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, ফিনোমেনন, ফিনোমেনা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কি করে বুঝবো যে ভাই কোনটা এ, এখানেও এ থাকলে ও এন যুক্ত করতে হয়, এখানে ইউএম থাকলে এ যুক্ত করতে হয়, দুইটাই তো প্লুরাল। একটু কনফিউশনে পড়বেন কোন জায়গায় জানেন? এইটা দেখেন, এ থাকলে প্লুরাল হয়, এটাকে সিঙ্গুলার করতে হয় ও এন যুক্ত করে, এ থাকতে প্লুরাল হয়, এটাকে সিঙ্গুলার যুক্ত করতে ও এন যুক্ত করে। দেখেন এটার উদাহরণ মাত্র দুইটাই, তার মানে এই দুইটা ব্যতীত আর বাকি যা আছে এদেরকে যদি সিঙ্গুলার করতে হয় তাহলে ইউএম দিয়ে করবেন। এটা হচ্ছে সঠিক উত্তর, এটা হচ্ছে আনসার করার কোয়েশ্চেন বা কোয়েশ্চেন সলভ করার টেকনিক। বোঝাতে পারলাম? নেক্সট আইএস, যদি শব্দের শেষে কোনো নাউনের শেষে আইএস থাকে, আইএস এর পরিবর্তে ইএস যুক্ত করতে হবে ঝামেলা শেষ। একটা এক্সাম্পল দেখেন, একটা এক্সাম্পল যেমন অ্যানালাইসিস, আমি আরেকটু বড় করছি, অ্যানালাইসিস, 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 দেখেন আইএস আছে, বলছে কি আইএস এর পরিবর্তে কি আসবে? ইএস যুক্ত হবে। দেখেন আইএস, অ্যানালাইজ এই পর্যন্ত ছিল, এর অতিরিক্ত শুধু ইএস যুক্ত করছে। এবার দেখেন বেসিস, বেসিস তাই তো, দেখেন আমরা আইএস এর পরিবর্তে ইএস যুক্ত করবো, এটা কেটে দিলাম, বিএএস এই বন্ধ রাখলাম, এই যে বিএএস এই বন্ধ রাখলাম, অতিরিক্ত ইএস যুক্ত করলাম। যেমন ক্রাইসিস, আমরা আইএস কেটে দিলাম, আমরা এস রাখলাম এই বন্ধ, ক্রাইস, জান ক্রাইস, এরপর অতিরিক্ত ইএস যুক্ত করলাম। এটা নিয়মের ভিতরে ফালানো যায়, এভাবে করবেন, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, করা যায়। পরবর্তী, যদি ইউএস থাকে, ইউএস কে করার সময় ইউএস এর স্থলে আই হয় অথবা ইউএস প্লাস ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। বলছে যদি ইউএস থাকে, সিঙ্গুলার নাউনের শেষে যদি ইউএস থাকে তো সেটা সিঙ্গুলার হয়, তো ইউএস এর পরিবর্তে সাধারণত কি হয়? আই হয়। যদি ওটা না থাকে তো ইউএস এর সাথে ইএস যুক্ত করে করা হয়। যেমন অ্যালামনাস, দেখেন ইউএস আছে, অ্যালামনাস, ইউএস এর পরিবর্তে আপনি কি যুক্ত করবেন? আই, তো অ্যালাম নাই। এখন যদি এটা না থাকতো তাহলে অতিরিক্ত ইএস যুক্ত করতেন। যদি অপশনে দুইটাই থাকতো তাহলে এই আইটাকে এটা প্রায়োরিটি দিতেন বেশি। যেমন ফোকাস, ইউএস আছে, ইউএস এর পরিবর্তে কি হবে? আই হবে। যদি না থাকে ফোকাস প্লাস ইএস হবে, যদি দুইটাই থাকে তাহলে আইটাকে প্রায়োরিটি দিতে হবে। যেমন রেডিয়াস, রেডিয়াস ইউএস আছে, কি ইউএস কে আই হবে, যদি দুইটাই থাকে আই কে নিবেন, ইউএস কে নিবেন না, ইউএস এর পরে ইএস এটাকে নিবেন না। ব্যতিক্রমটা দেখবেন, ব্যতিক্রম দুইটা আলাদা। সিঙ্গুলার নাম্বারের শেষে ইউ থাকলে প্লুরাল করার সময় এক্স, এক্স অথবা এস যোগ করতে হয়। মুখস্থ, এটা অপশন নাই, কোনটার সাথে এক্স হবে কোনটার সাথে এস হবে এটা আপনি বুঝতে পারবেন, এই জন্য মুখস্থ রাখবেন, বুঝাইতে পারলেন। যেমন বুরু, এর সাথে আমাদের কি যুক্ত করতে হয়? ইউ থাকলে আমাদের এক্স যুক্ত করতে হয় অথবা এস যুক্ত করতে হয়। যদি দুইটাই থাকে, দুইটা থাকবে না, যে কোনো একটা দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি বলেন তো, মিলিও, আমাদের কি আছে বলেন তো, এই যে ই আছে, ই থাকলে আমাদের কি ইউএক্স যুক্ত, এক্স যুক্ত করতে হয়। এই কটা মুখস্থ, একদম সোজা আলাপ, এখানে কোনো আলোচনা নেই, সহজভাবে মুখস্থ করে ফেলবেন। 6 নাম্বার যেটা আছে এটা মুখস্থ করবেন, এখানে মুখস্থ কিছু নেই। সিঙ্গুলার শেষে এ থাকলে ই, টা অথবা এস যুক্ত করতে। এখন তো কোনটার সাথে ই কোনটার সাথে টা এটা আপনি ওইভাবে আলাদা স্পেসিফিক নিয়ম নেই, সুতরাং যে কটা আছে এটা জাস্ট একটু মুখস্থ রাখতে হবে, যে কটা আছে এটা জাস্ট মুখস্থ রাখতে হবে, এত কিছু অপশন নেই। আচ্ছা, এর পরবর্তী যে আইএক্স, যদি সরি ইএক্স থাকে, সিঙ্গুলার নাম্বার শেষে যদি ইএক্স অথবা আইএক্স থাকে তখন প্লুরাল সময় আইএক্স অথবা ইএস এর পর আইসিএস থাকে, অথবা আইএক্স অথবা ইএস এর সাথে অতিরিক্ত এস যুক্ত করতে হয়।
যদি প্রশ্ন দুইটা থাকে তখন আইসিএস যুক্ত করতে হয় একদম সব জায়গায়। যেমন ইউএস থাকলে ইউএস এর পরিবর্তে আই হয়, অথবা দুইটাই হয়, তাই না? তাহলে আমরা আইটাকে আমরা আগে নেব। আর যদি সেন্টেন্সে মানে সিঙ্গুলার নাম্বার শেষে আইএক্স অথবা ইএক্স থাকে, সেক্ষেত্রে এটাকে প্লুরাল ফর্মে আইসিএস যুক্ত করতে হয়, অথবা ইএস যুক্ত করেও করা যায়। যদি অপশনে দুইটাই থাকে তাহলে আমরা প্রথমটা নেব, এটা নেব। দু একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন অ্যাপেক্স, অ্যাপেক্স দেখেন ইএক্স আছে কিনা, ইএক্স আছে, ইএক্স এর পরিবর্তে আপনি ইএক্স বাদ দেন, ইএক্স এর পরিবর্তে এপি আইসিএস অথবা অ্যাপেক্স, এরপরে দেখেন অতিরিক্ত ইএস যুক্ত করা আছে। যেমন ইন্ডেক্স, দেখেন ইন্ডেক্স, আমি বলি ইন্ডেক্সের পরিবর্তে এই যে ইএক্স বাদ দেন, INDICS এটা আসবে। এখন প্রশ্ন হচ্ছে যদি এটা অপশনে না থাকে তাহলে ইন্ডেক্স এর সাথে অতিরিক্ত ইএস যুক্ত থাকবে, যদি দুইটাই থাকে তাহলে আইসিএসটা দিবেন। সিঙ্গুলার প্লুরাল এটা দেখে নেবেন, এটা জাস্ট একটু আলোচনা। এই হচ্ছে আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। এইখানে আপনি যদি দেখেন, এইখানে আমার ব্যক্তিগতভাবে যতটুকু আলোচনা করছি এখানে আসলে আলোচনার বিষয় না, কারণ একটু দেখেন তো, একটু দেখেন না আমি এখানে কি বলছি, সিঙ্গুলার নাম্বার শেষে আইএক্স অথবা ইএক্স থাকলে প্লুরালের সময় আইসিএস যুক্ত করতে হয়। আমি তো এটা লিখে দিছি এখানে, আমি এটা লিখে দিছি এখানে, কারণ এটা আপনার এতগুলো নিয়ম এখানে বোর্ডে লেখানো যাবে না, এই কারণে লিখে দিছি। তবে আবার এটাও বলে দিচ্ছি, প্রশ্ন মধ্যে দুইটাই থাকলে প্রথমটা দিতে হবে। এই জন্য আমাদের নাম্বার জেন্ডার এই টোটাল অধ্যায়টুকু আমাদের ওইভাবে মানে আমার পড়ানোর কিছু নেই, কিন্তু আমি জাস্ট এটা বলে দিতে পারবো যে কোন নিয়মগুলো বেশি প্রায়োরিটি দিবেন, এটা যেমনটা বলে দিলাম। প্রাইমারির জন্য কোনটা মানে কোনগুলো একটু বেশি দেখবেন, বা বিসিএস এর জন্য কোনগুলো বেশি দেখবেন। প্রাইমারির জন্য এখান থেকে সাধারণত নাম্বার থেকে প্রশ্ন হয়, জেন্ডার থেকে সাধারণত হয় না। আর বিসিএস এর জন্য এখান থেকে দুইটা প্রশ্ন হয়, নাম্বার থেকে এবং জেন্ডার থেকে দুইটা প্রশ্ন হয়, এবং অন্যান্য পরীক্ষার জন্য এটা প্রশ্ন হয়। এবং এই দুইটা লেকচার আপনি কখন পড়বেন? এই দুইটা লেকচার পড়বেন হচ্ছে আপনার আমাদের এই দুইটা লেকচারের পড়া নেব আমি 19শে মে আগ পর্যন্ত, 19শে মে পর্যন্ত, অর্থাৎ যেদিন 45 প্রিলি হবে তার ওই সপ্তাহে একটা বা দুইটা পরীক্ষা হবে শুধু এই চ্যাপ্টারের উপরে, যেন আপনার এতদিন পড়ার সময় পাওয়া যায়। 10 থেকে 19শে মে এই 9 দিন, এই 9 দিনের ভিতরে আমাদের দুইটা বা তিনটা পরীক্ষা হবে, দুইটা বা তিনটা পরীক্ষা নিব আমরা। এটা নিব আমরা এই যে এই 4টা চ্যাপ্টারের উপরে, এই 4টা চ্যাপ্টারের উপরে পরীক্ষা নেব, তখন আপনাদের এতদিন সময় দেওয়া হবে আপনার এই 4টা চ্যাপ্টার পড়ার জন্য। বলেন আমার মেসেজ ক্লিয়ার কিনা? কিসের সরি? ফারুক হোসেন বলেন কিসের জন্য সরি? এবার আপনাদের যত মন্তব্য আছে এবার করেন। এবার যত মন্তব্য আছে কি কি জানতে চান এবার করেন। কার কি প্যানেল নিয়োগ নিয়ে কোনো আলোচনা নাই, ওটা যে নিয়ে আপনি আমি আলোচনা করে কিছু করতে পারবো। আমার কাজ আপনার কাজ হচ্ছে পড়াশোনা করা, আমার কাজ আপনাকে পড়াশোনা করানো, আপনার কাজ পড়াশোনা করা। বুঝতে পারছেন? কারো যদি কোনো প্রশ্ন থাকে এবার বলেন তো। আচ্ছা ভাইরাসটা বুঝাই দেন, ভাইরাসের সাথে গিয়ে যোগ করেন। একটা টপিকে পড়াইতে বলছিলাম ভাই, সরি। আর ওটার জন্য না, ওটা আপনি হয়তো প্রথম থেকে ক্লাস করেননি তাই। দশম গ্রেডের জন্য প্রশ্ন আসে, দশম গ্রেডের জন্য প্রশ্ন আসবে। আমার কমেন্টটা পড়েন না সোয়া চৌধুরী? অবশ্যই পড়ি। বা শিটে কয়টা পেজ থাকে? কোন শিটে? আচ্ছা শিট নিয়ে হচ্ছে আপনারা এক কাজ করিয়েন। আচ্ছা একজন বলছে কি ট্রি কোন জেন্ডার? ট্রিকে সাধারণত আমাদের নিউটার জেন্ডার ধরা হয়, যদিও প্রাণ আছে তবে মানে মেসকুলিন জেন্ডার হিসেবে ধরা হয়। অপশন বিবেচনায় দেখাইতে হবে। আপনার ফার্স্ট ক্লাস যারা প্রথম ভর্তি হলো তাদের দৈনিক পড়া যেখান থেকে শুরু হয়েছে এখান থেকেই। যারা শীট যাদের মিস হয়েছে তাদের ওটা নিজ খরচে আমাকে জানাবেন যে কোনটা কোনটা মিস হয়েছে, ওটা একটু দেখানোর চেষ্টা করবে, ইনবক্সে কথা বলা হবে। ভোকাবুলারি শীট দিছেন? হ্যাঁ ভোকাবুলারি শীট দিছেন।
আপনি যেভাবে পড়ান বুঝতে প্রশ্ন আছে সমস্যা ভাই সবাই এত কেন কমেন্ট করে না এখন কমেন্ট করতেই বলছি বাংলা ম্যাথ ক্লাস সম্পর্কে কথা বলেন বেবি এর প্লুরাল কি বেবি এর প্লুরাল বাদ দেন আই বাদ দেন বাই রুল নাম্বার 3 লিয়ার সেল এফ নাই ব্যতিক্রম আছে অনেক শীট পাননি বলতে কয়টা শীট পান নাই ফুল শীট না পাইলে ব্যাক পাঠাই দেন ওটা শীট যাদের শীট বেশি সমস্যা আছে ব্যাক পাঠাই দেন নতুন করে পাঠাই দেওয়া হবে পড়া কি আবার নতুন করে পড়া শুরু হবে আমরা যারা শীট পাইনি তারা কি দিব শীট হচ্ছে প্রত্যেক দিন 50 জন করে অর্ডার দিতে পারবেন হ্যাঁ 50 জন করে অর্ডার দিতে পারবেন অর্ডার দেওয়ার পর দিন নক করা যাবে না আপনাদের ঝামেলা হচ্ছে 50 আর অথবা নিজে নিজে করে নেবেন এলাকা থেকে করে নেন এলাকা থেকে নিজে নিজে করে নেন এটা হচ্ছে একটা ওয়ে 2 নাম্বার ওয়ে 50 জন অর্ডার দিবেন 40 বা 50 জন অর্ডার দিবেন হ্যাঁ আপনার শীট পাঠানো হবে 30 তারিখে 30 তারিখে অথবা 28 তারিখে 28 তারিখে আপনাদেরকে পাঠানো হবে তা 28 তারিখের পরে 3 দিন সময় লাগবে অথবা নিজ দায়িত্বে নিজ এলাকা থেকে করে নেবেন ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন শীট যারা পান না ইনবক্সে কথা বলেন শীট যারা পান নাই তারা কুরিয়ারের দোকান খোলা হলে আবার শীট দেওয়া হবে সমস্যা নেই আচ্ছা কারেকশন এবং ট্রান্সলেশনের ক্লাস হবে ক্লাস নিলে পড়তে হবে ঢাকা বিভাগ সার্কুলার কবে হবে জানেন না আমি জানি না করতে আচ্ছা এই যে বলছেন আমি অন্য ক্লাসগুলা করতে পারছি না অন্য ক্লাসগুলো করার জন্য তো আমাদের আছে অন্য ক্লাসগুলো ভর্তি হয়েছে এদের দৈনিক পড়ার কবে থেকে শুরু এদের দৈনিক যেদিন থেকে ভর্তি হয়েছে ওই দিন থেকেই বা এই শীটের ঝামেলা আর শুনতে মন চায় না বিলিভ করেন আমার নিজেরও মন চায় না লাইভ ক্লাস হ্যাঁ শীট হাতে থাকলে ক্লাস অন্যরকম মজা হবে এটা স্বাভাবিক আর কারো কোনো প্রশ্ন বাংলা জিকে প্রশ্ন জিকে ক্লাস হয় হচ্ছে আপনাদের আগামীকাল ক্লাস আগামীকাল হচ্ছে হ্যাঁ আগামীকাল রাত 9টায় মানে রাত 10টায় আগামীকাল রাত 10টায় ডু অর ডাই এক্সাম বেস আছে এখানে দেখবেন আপনার শুধু প্রাইমারিদের জন্য এটা করা রুটিন পান নাই এতদিন পরেও রুটিন পান নাই রবি মঙ্গল বৃহস্পতি শুক্রবার না নতুন করে ভর্তি বন্ধ করে দিছি তবে বেচের কেউ রেফারেন্স দিলে সেটা হচ্ছে নেওয়া হয় কিন্তু ভর্তি বন্ধ করে দিছি পিন পয়েন্ট নিউজের ক্লাস অনেক পিন পয়েন্ট নিউজ মানে সকল গ্রামারের টপিকেরই শীটের জন্য কিভাবে পেমেন্ট করবেন এটা বলে দেওয়া হবে শীট টোটাল কয়টা বা এগুলা কোনো প্রশ্ন শীট টোটাল কয়টা নাকি মানে আপনি শীট পাইছেন এই জন্য বলছেন টোটাল শীট মনে হয় 33টা গ্রামার 24টা আর বাকি হচ্ছে 9টা আর একজন বলছেন গ্রামারের মানে সিনোনিম অ্যান্টোনিম এগুলা পড়লেই হবে এগুলা পড়ার পরে আপনি আমাকে ফোন দিবেন এগুলা পড়ার পরে আপনি আমাকে ফোন দিবেন যে এগুলা পড়া হয়ে গেছে তখন আমি বলবো আগে এগুলা পড়ে নেন শীটের দায়িত্ব হিজ হুজ দিয়ে দেন আমি এটা মানে দিয়ে দিছি তো অনেক আগেই আচ্ছা রেফারেন্সে ভর্তি হলে সমস্যা না ভর্তি করানো যাবে শীটের দায়িত্ব অনেক আগেই দিয়ে দিছে যারা নিজের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে তারা দয়া করে নিজে নিজে করে দেন অনেক আগেই দিয়ে দিছে কিন্তু ছেলে মেয়েরা নিচ্ছে না মিজানুর রহমান ইনবক্সে নক করেন আমাদের অফিসিয়ালি ভর্তি বন্ধ আছে ভর্তি বন্ধ করে দিছে আমাদের সেই 19 তারিখের পরে মনে হয় সবার প্রশ্নের উত্তর দিতে পারলাম তাই তো আরো কারো কোনো প্রশ্ন আরো কারো আজকে আর পড়াবো না আজকে শেষ করবে জায়গায় 9 মানে 7 নাম্বার আর 8 নাম্বার 9 নাম্বার ওটা আমরা অন্য লেকচারের সাথে পড়বো ইনশাল্লাহ বাংলা এন্ড জিকে কি ঈদের পর থেকে 9টাই হবে হ্যাঁ ইনশাল্লাহ একজন 235 পেজ পেয়েছেন বুঝি না 235 পাতা পাওয়ার কথা 235 পেজ না পেজ আর পাতার ভিতরে পার্থক্য বুঝতে হবে ম্যাথ ক্লাস কি হবে হ্যাঁ ম্যাথ ক্লাস হবে
এই সপ্তাহে হবে ইনশাল্লাহ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সোমবার হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি পোস্ট দিয়ে দেবো, সোমবারে হবে। এক্সাম অনলাইন হলে ভালো হয়, আপনার জন্য ভালো হলেও তো আমার জন্য ভালো হয় না, এবং আপনার জন্য ভালো না। এটা পোস্ট দেওয়া হয়েছে, আপনাদের পোস্ট দিয়েছিলাম যে আপনাদের মানে এক্সাম কিভাবে হলে ভালো হয়। এত মানে এত অলসতা করে চাকরি পাওয়া যায় না, বোঝাতে পারলাম? আমারটা উত্তর দেননি কোনটা রেজন? ও আচ্ছা, কারেকশন নাম্বার 30 নাম্বার কোশ্চেন প্রবলেম। 30 নাম্বার কোশ্চেন প্রবলেম দেখেন, সলভ করেন। যদি না পারেন দেখা হবে, সলভ ক্লাসে দেখা হবে। কারেকশনের জন্য আমাদের বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে, দেখবেন। কারেকশনের জন্য 4টা অপশনে ব্যাখ্যা দেওয়া আছে। ট্রান্সলেশনের কোনো ক্লাস নিয়ে ট্রান্সলেশন হয় না। ট্রান্সলেশন এগুলো জাস্ট একটু একটু দেখে নিতে হয়। হ্যাঁ, ট্রান্সলেশন একটু একটু দেখে নিতে হয়। ট্রান্সলেশনের জন্য ক্লাস দেওয়া হয় না। ট্রান্সলেশন আলাদা করে ছোট ছোট 1 বাক্যের 2 বাক্যের ট্রান্সলেশন হয়, এটা আসলে ক্লাস দিয়ে হয় না। আর পিন পয়েন্ট কি বলে 30 নাম্বার, আচ্ছা কি বলে ওই যে আপনার কারেকশন হচ্ছে আমার গ্রামারের সকল টপিক যে পারে তার কারেকশন নতুন করে পড়তে হয় না, এবং কারেকশনের প্রত্যেকটা কোশ্চেনের অপশন ব্যাখ্যা করে দেওয়া আছে। কোনো বেচে আমি কারেকশনের আলাদা করে ক্লাস নেই না, কারণ কারেকশনের সব গ্রামারের বিষয়গুলোকে একসাথে অ্যাড করে কারেকশন করা হয়। বোঝাতে পারলাম? আচ্ছা, এই জায়গায় বলছেন যে এটা একটু করে দে, এটা বুঝিনি। আই হ্যাভ ডান ড্যাশ ইট ড্যাশ টাইমস, এই যে এখানে লেখা আছে দেখেন। দেখেন কি বলছে, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এদের সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা ব্যতিক্রম হয় কখন জানেন? ব্যতিক্রম কখন হয়? ব্যতিক্রম হয় যদি এদের পর অফ থাকে, যদি শত শত বার হাজার হাজার বার বোঝায়। 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এদের পরে যদি অফ থাকে তখন 100 না হয় হান্ড্রেডস হয়। 30 নাম্বার কোশ্চেনটা দেখেন। 30 নাম্বার কোশ্চেনটা দেখেন। 30 নাম্বার কোশ্চেনটা দেখেন। দেখেন কি আছে, 100 ডিটি আছে, এরকম ডিটি বলতে কোনো কিছু পড়াই নেই। ইডি আছে, এ 100 বলতে কোনো কিছু পড়াই নেই। 100 আর হান্ড্রেডস। এখন 100, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এদের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দের সাথে শব্দ থাকে তখন ওটার সাথে এস যুক্ত করা যায় না। আর যদি এদের পরে প্রিপোজিশন অফ থাকে তখন আর 100 বলতে 100কে বোঝায় না, তখন শত শত হয়ে যায়। যেমন থাউজেন্ড অফ পিপল না, থাউজেন্ডস অফ পিপল মানে হাজার হাজার লোক। থাউজেন্ডস অফ চিলড্রেন, থাউজেন্ড না, থাউজেন্ডস অফ চিলড্রেন। তারপরে 100, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এদের পরে যখন প্রিপোজিশন অফ থাকে তখন এদের পূর্বে আমাদের এস যুক্ত করতে হয়। এটা হচ্ছে ব্যতিক্রম। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর কারো কোনো প্রশ্ন? ভাই বলেন কিভাবে করব, আমি এখন ট্রাই করছি অন্য ভাই, বুঝিনি। ভাই বলেন কি বলবো ভাই? বাংলা জিকে শীট আপনি যা দিছেন এখান থেকে পড়বেন। বাংলা জিকে যা আপনাকে কি দিছি না, বাংলা আপনাকে টিচারের ক্লাস দিচ্ছি, এরপরে যে টপিকের টিচার যেই টপিকে ক্লাস নেবে ওই টপিকের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া আছে, যা দেয়া আছে তাই পড়েন। এতটুকু পড়লেই আপনি অ্যাটলিস্ট 17 থেকে 18 পাবেন, 17 বা 18 পাবেন। বাংলা জিকে টিচার উপরে আমি ক্লাস দিচ্ছি, ক্লাস করবেন এবং ওই শীটটুকু পড়বেন। এইটা শেষ করে যদি পারেন তখন আমাকে ফোন দেবেন যে ভাই আমি শেষ করেছি, আমার আরো পড়া দরকার। এতটুকু যদি পারেন এনাফ। আমি কি বোঝাতে পারলাম? বাংলার উপর ক্লাস, যেমন ধ্বনি বর্ণ, এটার উপর ক্লাস নিছেন স্যার, এটার উপরে ক্লাস নেওয়ার পরে যে শীটটা দেওয়া হয়েছে এই শীটটা দেখবেন, বিগত বছরের সকল প্রশ্ন আপনি পড়ে ফেলবেন। শীটে দেখবেন অনেক কিছু লেখা আছে, এই লেখাটুকু একটু দেখে ফেলবেন। ক্লাস করলে ওই জিনিসটা খুব ইজি হয়ে যায়। তা আপনার জন্য ইজি করার জন্য তো ক্লাস দিলাম, এবং এর বাইরে আর কিছু লাগবে না। আমি যতটুকু সাপোর্ট দিচ্ছি আপনাদের এখান থেকে, এর বাইরে এতটুকু পড়লে আপনি 65 থেকে 70 মার্ক পাবেন। আর এর বেশি যারা পাইতে চান তারা আরো নতুন কিছু পড়েন এতটুকুর ভিতরে। এবং ম্যাথ বই দ্রুত কিনে ফেলেন। ম্যাথ বইটা যদি আমাদের 240 বা 50 টাকা লাগে মনে হয়, এই বইটা যদি হাতে দেখে, টিচার কোনো অঙ্ক হোয়াইট বোর্ডে লিখবে না, শুধু বইয়ের নাম্বার বলবে। এই ম্যাথের উপরেও যদি আপনার মোটামুটি 20, 25টা 30টা ক্লাস দেওয়া যায়, এখান থেকে আপনার ম্যাথমেটিক্সেও যারা ভালো পারেন তারা দেখবেন 17, 18 পেয়ে গেছেন, যারা খারাপ পারেন তারা দেখবেন 14, 15 পেয়ে গেছেন।
আমি কি বোঝাতে পারলাম? তো সুতরাং আপনার জন্য কমতি, কোনো কিছুর কমতি কমতি করা হচ্ছে না, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যে না আপনি একটা জব পান। জব পাওয়ার পরে আমাকে চিনেন না চিনেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আগে পান। আমি কি বোঝাইতে পারলাম? আচ্ছা হ্যাঁ, ওকে, বিদায় বিদায় নিলাম, বিদায় নিলাম।